স্বপন ইসলামের হাতে কঞ্চি, দরজা বন্ধ, শ্যামার বুকটা কেঁপে ওঠে। ওনার রাগ সম্পর্কে সে ভালো করে অবগত। তা এখন যে রেগে আছি তা বুঝতেই তার সমস্যা হচ্ছে না। শ্যামা উঠে দাঁড়ায়, আস্তে করে দরজার দিকে যেতে চায়। স্বপন ইসলাম শ্যামার হাত চেপে ধরে। শ্যামা আঁতকে ওঠে, চোখ জ্বালা পোড়া করে পানি বের হয়। কাপা স্বরে বলল, আব্বা, আম্মা, আম্মা। স্বপন ইসলাম মেয়েটিকে কড়া চোখে তাকিয়ে বলল, তুই ফিরোজকে পছন্দ করিস? শ্যামা ভয় পায়। সে তার রাগী আব্বার সামনে নিজের ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করবে তা ভেবে কুল পায় না। ওনাকে দেখে এমনিতেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। এখন যদি শ্যামা আবার প্রেমের কথা স্বীকার করে তাহলেই তুল কালাম বাঁধতে দেরি হবে না। সে ভয়ে ভাবেই মিথ্যে বলবে, কিন্তু মিথ্যে বলে যে আরেক সমস্যা। সে ভালোবাসে, পছন্দ করে, এটা ঠিক। সেই ভালোবাসাকে অস্বীকার করবে কি করে? তাছাড়া সেই প্রথম ভালোবেসেছে, ফিরোজকে পাগল বানিয়েছে, এখন অস্বীকার করবে কিভাবে? ফিরোজ বলেছিল আজকে তার আব্বাকে পাঠাবে। যদি সে এখন মিথ্যে বলে, তাহলে যদি তার আব্বা না করে দেয়? শ্যামা বুক ভরে শ্বাস নেয়, ভাবে সত্যি বলবে, তারপর যা হবার হবে। ভয় দূরে রেখে বলল, আব্বা, ফিরোজ ভাইকে আমার পছন্দ, ওনাকে ভালোবাসি। স্বপন ইসলাম রাগে ফুসফুস করে শ্বাস নেয়। মেয়ের সাহস দেখে অবাক হয়। মাহমুদ আলীর এই কথাগুলো কানে গরম সীসার মতো লাগছে। কিন্তু ঘরের মেয়ে যদি ঠিক না থাকে তাহলে পরের সাথে তর্ক করে লাভ কি? স্বপন ইসলাম রাগে হুঙ্কার দিয়ে ওঠে, হাতের কঞ্চি দিয়ে শ্যামার গায়ে আঘাত করে। হঠাৎ আঘাত করাতে শ্যামা ভড়কে যায়। আঘাত থেকে বাঁচতে সরে যেতে চায়, কিন্তু স্বপন ইসলাম যেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই শ্যামাকে সরতে দেবে না। শ্যামার চোখ ফেটে পানি আসে। মারের কারণে সারা শরীর থরথর করে কাঁপছে। কাঁপা গলায় বলল, আব্বা, ও ও আব্বা। স্বপন ইসলাম মেয়ের ডাককে তোয়াক্কা করে না। যেই মেয়ের জন্য অপমানিত হতে হয়, এই মেয়ে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই ঢের ভালো। বাহির থেকে ফাতেমা বেগম আর রিপন দরজা ধাকাচ্ছে আর ডাকছে। পুরুষ মানুষের হাতের মার খুব সহজ ব্যাপার না। শ্যামার শরীর এত আঘাত নিতে পারে না। হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে, কাতর গলায় তার আব্বাকে ডাকে। তার আব্বা অনুনয় না শুনলে তার আম্মাকে ডাকে। কোনো উপায় না পেয়ে স্বপন ইসলামের পা আঁকড়ে ধরে বলে, পুরুষ মানুষের হাতের মার খুব সহজ ব্যাপার না। শ্যামার শরীর এত আঘাত নিতে পারে না। হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে, কাতর গলায় তার আব্বাকে ডাকে। তার আব্বা অনুনয় না শুনলে তার আম্মাকে ডাকে। কোনো উপায় না পেয়ে স্বপন ইসলামের পা আঁকড়ে ধরে বলে, আব্বা, মারবেন না আব্বা, আমি মরে যাব আব্বা। স্বপন ইসলাম কঠোর কণ্ঠে বলল, মরে যা, তোর মতো মেয়ে লাগবে না। শ্যামার মনে হচ্ছে প্রাণ পাখি তার দেহ ছেড়ে চলে যাবে। সে চেঁচিয়ে তার আম্মাকে ডাকলো। আম্মা, আম্মা। স্বপন ইসলাম বললেন, তুই বল, আর কখনো ফিরোজের নাম মুখে নিবি না, তাহলে ছাড়বো। শ্যামা এমন কথা শুনে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে রাখা তার আব্বার পা ছেড়ে দেয়। স্বপন ইসলাম বুঝলেন মেয়ে ফিরোজকে ছাড়বে না। উনি আরও রেগে যান, বেদম পিটালেন। শ্যামা নিশ্চুপ হয়ে গেছে, শান্ত হয়ে আঘাত সহ্য করছে। ছটফট করতে করতে শ্যামার চোখের সামনে ফিরোজকে দেখল, বিড়বিড় করে বলল, কষ্ট হচ্ছে। ছটফট করতে করতে শ্যামা জ্ঞান হারায়। মাটির মেঝেতে দেহটা নির্জীব হয়ে পড়ে থাকে। স্বপ্ন ইসলাম মেয়ের দিকে তাকিয়ে দরজা খুলে দেয়। এর আগে মাথা খারাপ হয়ে গেছে। ফাতেমা বেগম শ্যামার কাছে ছুটি গিয়ে আহাজারি করে বলল, এটা আপনি কি করেছেন? স্বপন ইসলাম হাতের লাঠি ছুঁড়ে দূরে ফেলে দেয়। দাঁতের সাথে দাঁত চেপে বলল, ভালো করেছি, ওকে মরে যাওয়াই ভালো। ফাতেমা বেগম মেয়ের চেহারাটার দিকে তাকায়। ফর্সা মুখে কালো হয়ে গেছে, চোখের পানি মাটিতে পড়ে গালে কাদা লেগে গেছে। অতি আদরের মেয়ের এই পরিণতি দেখে ওনার বুকটা হাহাকার করে ওঠে। কি থেকে কি হয়ে গেল? শ্যামাকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হয়। পানি এনে শ্যামার মাথায় ঢালে, যেন জ্ঞান ফিরে। স্বপন ইসলাম তখন রাগের মাথায় মারলেও এখন মনে হচ্ছে এত বেশি আঘাত করা ঠিক হয়নি। ছোট মানুষ শুইতে পারেনি। উনি দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি শ্যামার দিকে নিবদ্ধ। রিপন তার আব্বার কাছে জানতে চায় কি হয়েছে। রিপনের প্রশ্ন শুনে সবাই উৎসুক চোখে ওনার দিকে তাকায়। স্বপন ইসলামের চোখে ভেসে ওঠে সন্ধ্যার দৃশ্য।
প্রতিদিনকার মতো আজকেও বিকেলে চা খেতে বাজারে গিয়েছেন। পরিচিত মানুষদের সাথে গল্প করে বাড়ি আসার সময় এক ছেলেকে দিয়ে মোহাম্মদ আলী ওনাকে ডেকে পাঠায়। স্বপন ইসলাম হোটেলে যায়। মোহাম্মদ আলী ওনাকে বসিয়ে বলেন, আপনি তো শিক্ষক মানুষ, অথচ ঘরের মানুষকেই আসল শিক্ষা দিতে পারলেন না। স্বপন ইসলাম ওনার কথার ধাত বুঝতে পারল না। মাথা নেড়ে ঢুঁ কুচকে বলল। ঠিক বুঝলাম না। মোহাম্মদ আলী গম্ভীর গলায় বলল, না বুঝার মতো কঠিন কথা তো আমি বলি নাই। আপনার মেয়ে ফিরোজের পিছনে ঘুরে কেন? স্বপন ইসলাম বললেন, মানে? আপনার মেয়ে সামলাই রাখেন। স্বপন ইসলাম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ওনাকে তাকিয়ে থাকতে দেখে মোহাম্মদ আলী বলল, আপনাকে ভালো মনে করছিলাম, কিন্তু আপনি যে এত লোভী তা কল্পনাতেও ভাবিনি। স্বপন ইসলাম রেগে যান। না জেনে ওনার সম্পর্কে এমন কথা বলাতে উনি বললেন, বাজে কথা বলবেন না। আমি লোভীর কি করেছি? নিজের মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে এখন বলছেন কি করেছেন? আমার মেয়েকে আপনার ছেলের পিছনে কেন লেলিয়ে দিতে যাব? মোহাম্মদ আলী তাচ্ছিল্য করে বলল, কেন আবার? আমার অর্থ সম্পদের জন্য? এই এত বড় হোটেল তো ফিরোজেরই, তাকে হাত করতে পারলে তো ভালো না? স্বপন ইসলাম থমথমে খেয়ে যায়। জীবনে কেউ কখনো ওনাকে এমন করে অপমান করেনি। ফির আগে কথা বলার খেই হারিয়ে ফেলেন। আপনার ছেলে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, সেগুলো দেখছেন না? মোহাম্মদ আলী ওনার গাল ভর্তি দাড়ির উপর হাত বুলিয়ে বলল, পোলাপান মানুষ, মনের রং লেগেছে তাই একটু একটু তামাশা করেছে। আপনি আপনার মেয়েকে ঠিক করেন, ও যেন আর পিছু পিছু না ঘুরে। আমার মেয়ের পিছনে ঘুরে না। ঘুরে? আমার ছেলেকে এমন পটান পটিয়েছে যে সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। স্বপন ইসলাম অবাক হয়ে বলল, আমি এসব কিছু জানি না। জানবেন কেন? মেয়ে কি ঘরে রাখেন না? মেয়ে যে এমন বদমাইশি করছে তা টের পাননি? আপনি কেমন বাবা? জন্ম দিতে পারলেই দায়িত্ব শেষ, নাকি নিজেই বড়লোক বাপের ছেলে দেখে মেয়েকে দিয়ে রেখেছেন? তাছাড়া সামান্য স্কুলের চাকরি দিয়ে তো আর এত বড় সংসার চালানো যায় না। পয়সাওয়ালা পার্টি ভাগে নিতে পারলে ভালোই হয়, আরাম আয়েশে বাকি জীবনটা কাটানো যাবে। কি বলেন? স্বপন ইসলামের চোখ জ্বালা করে। এই হোটেলে বসে কান্না করা খুবই দৃষ্টিকটু। উনি নিজেকে সামলে নেন। মোহাম্মদ আলী ফের বলেন, আপনাদের মতো ছোট বংশের মানুষের সাথে আমি কখনোই কোনো আত্মীয়তা করব না। ভালোই ভালোই মেয়েকে সামলে নেন, আর মেয়ের বিয়ে দিতে যা লাগে সব আমি দেব। আমার ছেলের থেকে আপনার মেয়ে যেন দূরে থাকে। স্বপন ইসলাম কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অপমানে শরীর টনটন করছে। আদরের মেয়ের জন্য আজকে ওনাকে এই পরিস্থিতিতে পড়তে হলো। এটা ভাবতেই ইচ্ছে করছে মরে যেতে। উনি বললেন, আপনার আর কিছু বলার আছে? মোহাম্মদ আলী হেসে বলল, ভাই সাহেব, রাগ করবেন না। ছোট মানুষ ছোট ছোট আত্মীয় খুঁজেন, এত বড় জায়গায় নজর দেওয়া ভালো না। আচ্ছা, আমি আমার মেয়েকে সামলে রাখবো। আপনার ছেলেকে আপনি সামলাবেন। যদি সে কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করে তখন ভালো হবে না। মোহাম্মদ আলী ভাবলেশীন ভাবে বলল, আমার ছেলে উল্টাপাল্টা করবে কেন? বললাম না রং লেগেছে। রং শেষ হলে আর ও মুখো হবে না। এবার আপনি আসতে পারেন। স্বপন ইসলাম থমথমে গম্ভীর মুখে হোটেল থেকে বেরিয়ে আসে। রিপনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তার আব্বার মুখের কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কড়া চোখে শ্যামার দিকে তাকায়। তার এখন ইচ্ছে করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। শান্তা আর ফাতেমা বেগম দুজনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ওনারা মোহাম্মদ আলীকে ভালো মানুষ হিসেবেই জানত, কিন্তু উনি যে এমন মানুষ তা কারো জানা ছিল না। ফাতেমা বেগম এতক্ষণ শ্যামার প্রতি সদয় থাকলেও এখন ওনারও রাগ লাগছে। আরও এক চোট মারতে ইচ্ছে করছে। শ্যামা মোবাইলে মেসেজ আসে। শ্যামা তখনও জ্ঞান ফেরেনি। মেসেজের শব্দেই রিপন এগিয়ে গিয়ে মোবাইল হাতে নেয়। ফিরোজ মেসেজ করেছে, শ্যামা আব্বাকে তোমাদের বাড়ি গিয়েছে জানাও। রিপন মোবাইলটা বন্ধ করে প্যান্টের পকেটে রেখে দেয়। গমগমে গলায় বলল, আজকে থেকে ওর ঘর থেকে বেরোনো বন্ধ, মোবাইল চালানোও বন্ধ। বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে ঘরে বসে রাখবো। স্বপন ইসলামের মাথা ঘুরে যায়। উনি হাই প্রেশারের মানুষ, অতিরিক্ত চাপ কিংবা টেনশন সহ্য করতে পারে না। আজকে তো একেবারে মাত্রাতিরিক্ত হয়েছে। রিপন ওনাকে ধরে রুমে নিয়ে যায়। ফাতেমা বেগম আর শান্তা ওনার পিছু পিছু যায়। সবাই চলে যাওয়ার পরে শ্যামার ডাগর চোখের কোণ বেয়ে
ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ে। তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ, কিন্তু সে ভয়ে লজ্জায় চোখ খুলে নেই। চোখ বন্ধ রেখে তার আব্বার সবগুলো কথা শুনে কষ্টে মন ভারাক্রান্ত হয়ে গেছে। ফিরোজ তো বলেছিল তার আব্বা আসবে, কিন্তু এসব বলার জন্য আসবে তা তো বলেনি। স্বপন ইসলামের জন্য আমার কষ্ট হয়, তার জন্যই আজকে উনি এত অপমানিত হলো। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। মেয়ে হিসেবে নিজেকে খুব ছোট লাগছে। ফিরোজ সারা সন্ধ্যা ছটফট করে কাটায়। তার আব্বা কি কথা বলে আসে সেই চিন্তায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। সে আমাকে কয়েকবার ফোন করেছে, কিন্তু তার মোবাইল বন্ধ। ফিরোজের কেমন অশান্তি লাগে, অকারণেই বুকটা ছটফট করে, গলা শুকিয়ে আসে, সারা শরীরে কেমন এক জ্বালা পোড়া অনুভব করে। অশান্তি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সে তার আব্বাকে ফোন দেয়। মোহাম্মদ আলী জানায়, শ্যামার আব্বা না করে দিয়েছে, উনি তোর কাছে মেয়ে বিয়ে দিবে না, ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ফিরোজের পায়ের নিচে মাটি যেন মৃদু কেঁপে ওঠে। আপনি কিছু বললেন না? বলবো না আবার? আমার ছেলের শান্তি আনতে সব বলতে পারি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনেনি। ফিরোজের বিশ্বাস হতে চায় না। সে বলল, আব্বা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ আব্বা, তুই আমার কথা বিশ্বাস কর, শ্যামাকে ভুলে যা। ফিরোজ কান থেকে মোবাইল নামিয়ে চুপচাপ বসে থাকে। ইচ্ছে করছে এখনই শ্যামাদের বাড়িতে যেতে, কিন্তু এত রাতে যাওয়া ঠিক হবে না। শ্যামার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই রাস্তাও বন্ধ। পরদিন সকালে ফিরোজ ভাবে শ্যামার ফোনের অপেক্ষা করবে। শ্যামা কলেজে যাবে, তখন কথা বলবে, কিন্তু না, শ্যামা কোনো ফোন দিল না বা কলেজেই গেল না। এমন নিশ্চুপতা দেখে ফিরোজের চিন্তা বাড়ে। দুপুরে ফারিয়া তার শ্বশুরবাড়ি থেকে আসলে তাকে দেখা করতে পাঠায়, কিন্তু শ্যামার আম্মা ফাতেমা ফারিয়াকে শ্যামার রুমে যেতেই দেয় না। জানায় শ্যামার শরীর ভালো না, পরে দেখা করবে। ফারিয়া এসে এসব জানালে ফিরোজ চিন্তায় পড়ে। কি এমন অসুস্থতা যে ফারিয়ার সাথেও দেখা করছে না? মনে হয় তার অজান্তেই কোনো গোলমাল হয়েছে। ফিরোজ সন্ধ্যায় দুজন ছোট ভাই নিয়ে শ্যামাদের বাড়িতে যায়। শ্যামার বাবা ভাই তখন বাড়িতেই উপস্থিত ছিল। ফিরোজকে দেখে স্বপন ইসলাম রেগে যায়, হুঙ্কার দিয়ে বলল, এখানে এসেছো কেন? বেরিয়ে যাও। ফিরোজ বুঝতে পারে ঘটনাটা আর সহজ নেই, যাই ঘটেছে খুব খারাপ ঘটেছে। সে অনুনয় করে বলল, চাচা, আমার কথাটা শুনেন। ফিরোজ কিছু বুঝে ওঠার আগেই রিপন তার গালে থাপ্পড় দিয়ে ফেলে, তারপর কয়েকটা ধাক্কা দিয়ে বারান্দা থেকে বের করে দেয়। তাতে দাঁত চেপে বলে, তোর আব্বার কাছে যা, ছোট লোকের বাড়িতে আসলে এসবই পাবি। ফিরোজ স্তব্ধ হয়ে মাটিতে তাকিয়ে আছে। সাথে ছেলেগুলো বলল। ফিরোজ মাথা নেড়ে না করে। সে ছলছল চোখে শ্যামার বন্ধ দরজার দিকে তাকায়। শ্যামা বিছানায় কাঁথা গায়ে শুয়ে আছে। প্রচণ্ড জ্বরে সারা শরীর কাঁপছে। গতকাল রাতে এমন বেদম মার খাওয়ার পরেই তার শরীর আর সহ্য করতে পারেনি। সারা শরীর ভীষণ যন্ত্রণায় কাতরে জ্বর এসেছে। বিছানা থেকে নামার শক্তিটুকুও পাচ্ছে না। জ্বরের মাঝে মনে হচ্ছে ফিরোজের কাছে যেতে পারলে তার জ্বর সেরে যেত। ফিরোজের একটু হাতের ছোঁয়ায় তার অসুস্থতা নিমিষেই ভালো হয়ে যাবে। লোকটা তার ভালো থাকা জাদুমন্ত্র, পাগলটাকে দেখার জন্য মনটা কি ছটফট করছে। অসুস্থতায় যেন আরও বেশি মনে পড়ছে। শ্যামা ব্যথায় কেঁপে ওঠে। ছেলেটার কাছে যেতে পারলেই শরীর ভালো লাগতো, কিন্তু সে ফিরোজের কাছে যাবে কি করে? তাকে যে আটকে রেখেছে। যদি আটকে না রাখতো তাহলে শ্যামা ঠিক চলে যেত। বাড়ির লোকেরা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছে, তাই তো আটকে রেখেছে। ফারিয়ার সাথেও দেখা করতে দেয়নি। সে ফারিয়াকে বলতে পারেনি যে ফিরোজ যেন তাকে নিয়ে যায়। শ্যামা চোখ বন্ধ করে শুয়ে আছে। টেবিলের উপরে দুপুরের খাবারটা ঢেকে রাখা। খেতে ইচ্ছে হয়নি, আর কেউ তাকে খেতেও বলেনি। প্রেম করা অপরাধে শ্যামাকে সবাই ভুলে গিয়েছে। হঠাৎ শ্যামা ফিরোজের গলার স্বর শুনতে পায়। পরক্ষণেই তার আব্বার হুঙ্কার, রিপনের কথা আর থাপ্পড়ের শব্দ। শ্যামার কাঁথা সরিয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে ছুটে দরজার সামনে যায়। সে নিশ্চিত রিপন ফিরোজকে মেরেছে। শ্যামার চোখ কুপচে পানি পড়ে। ভীষণ রাগী মানুষটা তার জন্য মার খাচ্ছে। শ্যামা দরজায় কান পাতে, বাহিরে কোনো শব্দই নেই কেন? ফিরোজ কি চলে গেছে? শ্যামা শুকনো গলায় ফ্যাস ফ্যাস করে আস্তে আস্তে বলল, ফিরোজ, ফিরোজ আমাকে নিয়ে যাও। বাড়ির থেকে কোনো শব্দই আসে না। তার আসতে বলা কথা হয়তো কেউ শুনেনি, কেউ শুনে নির্ঘাত আবার মারত। শ্যামা দরজার ঘেঁষে মাটিতে বসে হু হু করে কেঁদে দেয়। ফিরোজ কিছু বলতে চাইছিল, যেভাবেই হোক সে জেনে গেছে শ্যামা বিপদে, তাই তো বাড়ি অব্দি এসেছে। কিন্তু একজন আরেকজনকে চোখের দেখাও তো দেখতেই পারল না।
ভালোবাসায় এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন ভালোবাসায়? ফিরোজের আব্বা এমন না করলেও পারতো। ফিরোজকে একরকম বলি, তার আব্বাকে আর একরকম বলেছে। শ্যামার শরীর এত দুর্বল লাগছে যে সে মাটিতে শুয়ে পড়ে পাগলের মতো বোবা কান্না কাঁদতে থাকে। যন্ত্রণার মুখটা ফেটে যাচ্ছে। দরজা বন্ধ, মোবাইল কাছে নেই, কিভাবে ফিরোজের সাথে যোগাযোগ করবে? কথা না হলে, দেখা না হলে শ্যামা পাগল হয়ে যাবে। ফিরোজ চুপচাপ রুমে বসে আছে। আজকে মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই। থাকলে কি আর এমন হতো? সবাই এমন বেইমানি করতো। ছোটবেলায় মা বেইমানি করে চলে গেল, তারপর থেকে তার আব্বাকে দুনিয়ার সবচেয়ে আপন ভাবতো। কিন্তু আপন হলে কি উনি এই কাজটা করতে পারতো? পছন্দের কথা বলার পরও, নিজের আকুতিগুলো জানানোর পরে সে ভেবেছিল তার আব্বা তার শান্তির জন্য সব করবে, কিন্তু উনি তার বিপরীত করেছে। ফিরোজকে বুঝিয়ে দিয়েছে সে এই দুনিয়ায় কতটা একা, তার আর সুখ পাওয়া হবে না। উনি নিশ্চয়ই আমার বাবাকে অপমান করেছে, তা না হলে ওনারা এত রেগে থাকবে কেন? উনি কি ভেবেছে এমন করলেই সে আমার হাত ছেড়ে দেবে? ভালোবাসা কি এতই ঠুনকো? কখনোই না। শত বাধা আসলেও সে আমাকে ঠিক নিজের করে নেবে। এই মেয়েটার জন্যই তো আজকে রিপনের মতো ছেলে তার গায়ে হাত দিতে পারলো। সে প্রতিবাদ করলে হয়তো সে আমাকে কষ্ট পেতে হতো। ভীষণ রাগী ছেলেটাও ভালোবাসার জন্য চুপ থাকতে শিখে গিয়েছে। আচ্ছা, ওনারা শ্যামাকে কি আবার মেরেছে? তা না হলেই শ্যামাকে দেখা গেল না কেন? ফিরোজের হাসপাস লাগে, দম বন্ধ হয়ে আসে, অজানা ব্যথায় বুকটা চিনচিন করে, ভারী লাগে, চোখ ভীষণ জ্বালা করে, পানি আসে। তার মনের কষ্ট বলার মতো একটা মানুষও দুনিয়া নেই। ফিরোজ মোবাইল থেকে শ্যামার ছবিটা বের করে ঠোঁটের কাছে এনে চুমু দেয়। ফিস ফিস করে বলল, তোমাকে ঠিক নিজের করে নেব, তুমি চিন্তা করো না পাখিটা। মাহমুদ আলী এখনও বাড়ি আসেনি। ফিরোজ চাইলেই হোটেলে গিয়ে সব জিজ্ঞেস করতে পারত, কিন্তু না, সে বাড়ি আসার অপেক্ষা করছে। গেট খোলার শব্দ হওয়াতে ফিরোজ উঠে দাঁড়ায়। বের হয়ে দেখে মাহমুদ আলী সোফায় বসেছেন। ফিরোজ সামনে দাঁড়িয়ে বলল, আপনি স্বপন কাকাকে কি বলেছেন? যা বলেছি তা তো ফোনেই বললাম। ফিরোজ শান্ত গলায় বলল। আর কি বলেছেন সেটা বলেন। মাহমুদ আলী বুঝতে পারে ছেলে যে কোনোভাবেই হোক জানতে পেরেছে, তাই আর কিছু লুকোয় না। ফিরোজ, আমি আগেও বলেছি শ্যামাকে আমি মানি না, সুতরাং তাকে বিয়ে করাতে পারবো না। ফিরোজ চিৎকার করে বলে, আপনি কি মানবেন? বিয়ে করব আমি, সংসার করব আমি, আপনার মানা দরকার কি? আপনাকে আমি পছন্দের কথা বলেছি, আপনি তার মান রাখলেন না। ফিরোজ তার আব্বাকে সবসময় মেনে চলতো। সবার সাথে রাগী হলেও ওনার সাথে শান্ত ছিল, কিন্তু আজকের মতো এত রেগে যায়নি, এমন কর্কশ কণ্ঠে কথা বলেনি। উনি বললেন, ফিরোজ, বিয়াদবি করো না। বেয়াদবির কি করেছি? আপনি স্বপন কাকাকে উল্টাপাল্টা কথা বলেছেন কেন? বলেছি ভালো করেছি, এমন ফ্যামিলিতে কোনো আত্মীয়তা হবে না। আমার জান থাকতে ওই মেয়ে এই বাড়িতে আসতে পারবে না। ফিরোজ তারা কণ্ঠে বলল। আমি এই বাড়িতে এসে আমাকে বিয়ে করে আনবই। তুই বেশি ফাজলামো করছিস। ফিরোজের কণ্ঠ রাগে কাঁপতে থাকে। ফাইজলামি কি দেখেছেন? যদি সে আমাকে বিয়ে না করান তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দিব। মোহাম্মদ আলী বুঝেন ছেলে খুব রেগে গিয়েছে। উনি শান্ত করার জন্য বললেন, শান্ত হ, ভেবেচিন্তে কাজ করতে হবে। ফিরোজ দাঁত কিরমির করে মোহাম্মদ আলীর সামনে থাকা কাচের সেন্টার টেবিলটা লাথি দিয়ে ভেঙে ফেলে। বলল, শান্ত শান্ত রাখতে চাইলে এমন কাজ কিভাবে করলেন? ভালোই ভালো স্বপন কাকাকে মানিয়ে নিন। অসম্ভব। ফিরোজ রুমে যেতে যেতে বলল। নিজের পয়সার অহংকার কিছুটা কমান। ফিরোজ রুমে যায়। অশান্তিতে সারা রুমময় পায়চারি করে। যেভাবেই হোক দেখা করতেই হবে, কিন্তু উপায় কি? এর পরের দিন সকালে ফিরোজ পারিয়াকে আবার শ্যামাদের বাড়ি পাঠায়। পারিয়া ভয় পাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে শ্যামাদের বাড়ি যায়। তারপর সোজা শ্যামার রুমে চলে যায়। ফাতেমা বেগম তখন শ্যামাকে সকালে নাস্তা দিতে এসেছে। পারিয়াকে দেখে ভ্রু কুচকে তাকায়। তুমি কেন এসেছো? পারিয়া হেসে বলল, কালকে তো এসে দেখা করতে পারিনি, তাই আজকে আসলাম। তারপর শ্যামার দিকে তাকিয়ে বলল, কি রে, আজকে কলেজে যাবি? শ্যামা ছলছল চোখে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। শ্যামা কিছু বলার আগে ফাতেমা বেগম বলল, না না, শ্যামার তো জ্বর, কিভাবে যাবে? ও কয়দিন কলেজে যাবে না। পারিয়া মাথা নেড়ে বলল। ওহ আচ্ছা। পারিয়া বিছানায় বসতে গেলে ফাতেমা বেগম বলল, ফারিয়া ওকে ওষুধ খাইয়ে দিয়েছে, এখন ঘুমাবে, তুমি না হয় পরে এসো। পারিয়া বুঝতে পারে তাকে শ্যামার সাথে কথা বলতে দেবে না। সে মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ফাতেমা বেগমের পেছনে পেছনে যেতে নিয়ে সে পেছনে তাকিয়ে ছোট্ট একটা
দলা মুচড়ানো কাগজ শ্যামার দিকে ছুড়ে দেয়, তারপর চোখে হেসে বেরিয়ে যায়। শ্যামা কাগজটা হাতে নিয়ে লুকিয়ে ফেলে, বুকটা বেসামালভাবে কাঁপছে। ফাতেমা বেগম জলদি ফিরে আসে। এই ফারিয়া তোকে কি দিল? শ্যামার অন্তরাত্মা কেঁপে ওঠে। কাগজে কি লেখা সে এখনো পড়েনি। শ্যামা মাথা নেড়ে বলল, কিছু দেয়নি। কি জানি, দিল আমি দেখলাম। না, ও তো আমার সাথেই চলে গেল। ফাতেমা বেগমের বিশ্বাসই হয় না। তুই উঠে দাঁড়া। শ্যামা উঠে দাঁড়ায়। ফাতেমা বেগম অনেকক্ষণ খুঁজেও কিচ্ছু না পেয়ে দরজা আটকে চলে যায়। শ্যামা কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে, কাগজে খুঁটখুটে অক্ষরে লেখা, রাতে একটু দেখা করতে পারবে? শুধু একটু। পরিস্থিতি যাই হোক আমি সব ঠিক করে দেব। আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি। বাড়ির সামনে অপেক্ষায় থাকবো। শ্যামা ফিরোজের হাতের লেখায় অসংখ্য চুমু দেয়। চিঠিটা গালে ঘষে নেয়। তার মনে হচ্ছে এটা চিঠি না, এটা ফিরোজের হাত। ফিসফিস করে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু দেখা করবে কি করে? আজকে দুরাত ধরে ফাতেমা বেগম শ্যামার সাথেই ঘুমাচ্ছে। ওনার চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। শ্যামা চিন্তায় সারাদিন কাটিয়ে দেয়। ঘর থেকে কীভাবে বের হবে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে। আজকে শ্যামার ভাগ্য তার উপরে সদয় ছিল। ফাতেমা বেগম 2 রাত এক নাগারে জেগে থাকার ফলেই প্রেশার কমে যায়। আর প্রেশার কমে যাওয়ার ফলে উনি প্রেশারের ওষুধ খেয়ে ঘুমায়। তাই রাত 12টা বাজতেই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত 1টা। শ্যামা এতক্ষণ ঝিম ধরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়েছিল। ফাতেমা বেগমের ভারী নিঃশ্বাস ফেলার শব্দ শুনে আস্তে করে উঠে বসে। নিঃশব্দে পা ফেলে বেরিয়ে যায়। দরজা ভিজিয়ে উঠোনে নেমে আসে। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে, কিন্তু প্রেমী মনকেও আটকাতে পারছে না সে। ফিরোজের সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শ্যামা দ্রুত এগিয়ে যায়। বাইরে একটু দূরে একটা অন্ধকারে একটা মানব ছায়া ঠায় দাঁড়িয়ে আছে। শ্যামা দ্রুত সেদিকে এগিয়ে যায়। ফিরোজ শ্যামার দিকেই তাকিয়েছিল, সেও একটু এগিয়ে যায়। বৈশাখী ঝড়ের মতো দুজনকে জড়িয়ে ধরে। শ্যামা শব্দ করে কেঁদে ওঠে। ফিরোজ বলল, আস্তে, কেউ শুনে ফেলবে। শ্যামা চুপ হয়ে যায়। দুজনের ভালোবাসার স্পর্শ পেয়ে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে একে অপরকে পাগলের মতো আঁকড়ে রাখে। ফিরোজ শক্ত করে শ্যামাকে জড়িয়ে নেয়। ফিরোজ এত শক্ত করে ধরাতে শ্যামার আঘাতের ফলে ফুলে ওঠা কালশিটে হওয়া জায়গায় ব্যথা পায়। সে কোকিয়ে ওঠে। ফিরোজ বলল, কি? শ্যামা মাথা নেড়ে না করে ফিরোজের বুকে ঢুকে যাবার বৃথা চেষ্টা করে। ফিরোজের সন্দেহ হয় শ্যামার শরীর খুব গরম, তাছাড়া সে জড়িয়ে ধরাতে মনে হলো ব্যথা পেয়েছে। সে জোর করে শ্যামাকে নিজের থেকে সরাতে চায়। শ্যামা বলে, আর একটু থাকি। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে নেয়। মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতে বলল, আগে দেখি কই ব্যথা পেয়েছো। শ্যামা চুপচাপ ফিরোজের কাজ দেখে। ফিরোজ আলোতে শ্যামার হাত গলা দেখে চমকে যায়। ফারিয়া বলেছিল শ্যামার জ্বর, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিষয়টা ভিন্ন। হাতে গলায় কেমন কালো দাগ পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো আঘাতের চিহ্ন। ফিরোজের বুক ধরফর করে। এই দাগ কি সারা শরীরেই আছে? প্রত্যেকটা মানুষই হয়তো প্রিয় মানুষের কাছে আসলেই কষ্ট ব্যথাগুলো একটু আশকারা পেলেই হু হু করে বেরিয়ে আসে। শ্যামার ক্ষেত্রেও তাই হলো। ফিরোজের কথায় বুক ভেঙে কান্না আসে। চোখ উপচে পানির স্রোত বয়। মাথা নেড়ে হ্যাঁ জানায়। ফিরোজের মুখাবয়ব কষ্টে ভারাক্রান্ত হয়। শ্যামার পানিতে টলমল চোখের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ কীভাবে তাকিয়ে থাকতে দেখে কান্নার তোড়ে শ্যামার ঠোঁট তিত্তির করে কাঁপিয়ে কেঁদে দেয়। ফিরোজ গম্ভীর কণ্ঠে বলল, কে মেরেছে? রিপন? আব্বা। ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে। নিজেকে শান্ত করে বলল, ওনারাও না, কিছু হলেই গায়ে হাত তুলতে হবে। সেদিন আব্বা কি বলেছিল? মোহাম্মদ আলী তার আব্বাকে যা যা বলেছে শ্যামার সব ফিরোজকে বলে। ফিরোজ বলল, কালকে অনেক ঝগড়া করেছি, যেভাবেই হোক আমি মানিয়ে নেব। ফিরোজ আর শ্যামা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। শ্যামা বলল, কখন এসেছো? ফিরোজ হেসে বলল, রাত 10টায়। শ্যামা অবাক হয়। এতক্ষণ অপেক্ষা করলে? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। শ্যামা আগেও ফিরোজের উপর মুগ্ধ ছিল, এখন আরও মুগ্ধ হয়। ফিরোজ শ্যামার হাত ধরে পরম যত্ন নিয়ে আঘাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। আঘাতে চুমু দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে? ফিরোজের স্পর্শ ভালোবাসায় শ্যামা আরও বেশি কাঁদে। মাথা নেড়ে বলল, না। ফিরোজের চোখে পানি টলমল করছে। তার জন্যই তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ভাগ্যিস অন্ধকার বলে শ্যামা তার কান্না দেখতে পেল না। মিথ্যা বলো না, মায়ের কারণে জ্বর উঠে গেছে আর তুমি বলছো কষ্ট হচ্ছে না। ফিরোজের ধরা গলার স্বর শুনে
শ্যামা বুঝতে পারে রাগী পুরুষটা তার জন্য একটা নরম মন আছে, যা এই মুহূর্তে তার ব্যথায় কাঁদছে। এতক্ষণ ব্যথা হচ্ছিল, তোমার কাছে এসে সব ভালো হয়ে গেছে। ফিরোজ চুপ করে থাকে। শ্যামা বলল, তুমি কাঁদছো কেন? ফিরোজ এবার খুব আলতো করে শ্যামাকে নিজের বুকে জড়িয়ে নেয়। দুনিয়ার সব সুখ বুঝি এই ছোট্ট মেয়েটার কাছে নিহিত। এই পাখিকে কাছে পেলেই এত শান্তি লাগে, এটা কাউকে বলে বোঝানো যাবে না। শ্যামা বিড়াল ছানার মতো ফিরোজের বুকে মিশে থাকে। শ্যামা ফিরোজের বুকে চুমু দেয়। ফিরোজ আস্তে করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। শ্যামা কান্না ভেজা গলায় বলল, আচ্ছা। ফিরোজ দু হাতে শ্যামার গালে হাত রেখে মুখে অজস্র চুমু দেয়। কপালে কপাল ঠেকিয়ে বলল, খুব ভালোবাসি। শ্যামা দু হাত দিয়ে ফিরোজের গলা আঁকড়ে ধরে, গালে গাল ঘেঁষে নেয়। আমিও তোমাকে খুব ভালোবাসি। দেখা করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার দম আটকে আসছে। শ্যামা বিড়বিড় করে বলল, আমারও। এই শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। ফিরোজ হেসে বলল। আমাকে ছাড়া বাঁচবে কেন? দুজন একসাথে বাঁচবো। শ্যামা ফিরোজের বুকে নাক ডুবিয়ে রাখে। এই মানুষটার শরীরে ঘ্রাণ এত ভালো লাগে। ফিরোজ শ্যামার কপালে চুমু দিয়ে বলল, বাড়ি যাও, কেউ টের পাবে। শ্যামা আবার বাচ্চাদের মতো কেঁদে দেয়। বাড়ি যাব না, আমি একবার চলে এসেছি। ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে থাকে। পরম যত্নে পাগল প্রেমিকার চোখের পানি মুছিয়ে দেয়। চলে এসেছো? হ্যাঁ। কেন? বাড়ি গেলে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি থাকতে কোথাও বিয়ে হবে না, ঠিক আছে? না, ঠিক নেই, আমি বাড়ি যাব না। এভাবে চলে আসা ঠিক না। তোমার আব্বাকে আমার আব্বা অপমান করেছে। আমি চাই আমার আব্বা নিজের ভুল বুঝতে পারো, আর তোমার আব্বা যোগ্য সম্মান পাক। শ্যামা বুঝতে পারে ফিরোজ ঠিক কথা বলছে, কিন্তু বাড়ি গেলেই বিপদ, তা সে জানে। সে চুপচাপ জড়িয়ে থাকে। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে দূরে দাঁড়ায়। যাও। শ্যামা যায় না, জুলো জুলো চোখে তাকিয়ে থাকে। ফিরোজ হাসে, হয়তো প্রেমিকার মনের ভাষা চোখেই বুঝে ফেলেছে। এগিয়ে সে আলতো করে ঠোঁট স্পর্শ করে বলল, বাড়ি যাও শ্যামা, আর 1 মিনিট থাকলে আর যেতে পারবে না। শ্যামা তার হাত দিয়ে ফিরোজের গালে হাত বুলিয়ে নিজের হাতে চুমু দেয়। ফিরোজ বলল, কি হলো? তোমার স্পর্শ হাতে মেখে নিলাম। ফিরোজ হাতে ধরে বলল, এমন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ কেন লক্ষ্মীটা? যাও, যেভাবেই হোক যোগাযোগ রাখবো। আচ্ছা। হাসো, মুখ এমন করে রাখলে আমার খারাপ লাগে তো। শ্যামা হাসে। ফিরোজ গালে হাত দিয়ে বলল, আমার রানী। শ্যামা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যায়। কয়েকবার পেছনে ফিরে দেখে ফিরোজ তখনও দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানেও না বাড়িতে তার জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে। জানলে ভুল করেও পারে যেত না। শ্যামা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যায়। কয়েকবার পেছনে ফিরে দেখে ফিরোজ তখনও দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানেও না বাড়িতে তার জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে। জানলে ভুল করেও পারে যেত না। কোথায় গিয়েছিলি? শ্যামার চোখ বড় বড় হয়ে যায়। কণ্ঠনালী শুকিয়ে মরুভূমির ন্যায় খটখটে হয়ে যায়। শান্তিপূর্ণ ও মুচকে হাসি মুহূর্তেই ফ্যাকাশে হয়ে সেখানে ভর করে ভয়। শ্যামা দরজায় দাঁড়িয়ে হাত পায়ে মৃদু কম্পন স্পষ্ট টের পায়। অন্ধকার রুমের মধ্য থেকে ফাতেমা বেগমের রুক্ষ কণ্ঠ আবারও ফিরে আসে, ভেতরে আয়। শ্যামার প্রাণ পাখি ছটফট করে ওঠে। দুর্বল পা বাড়িয়ে রুমে প্রবেশ করে। ফাতেমা বেগম দরজা বন্ধ করে লাইট জ্বালায়। শ্যামা টিনের বেড়ার সাথে সিঠিয়ে দাঁড়ায়। ঘরের আরেক পাশে শান্তা দাঁড়িয়ে আছে। শান্তাকে দেখে শ্যামা বুঝতে পারে শান্তাই ফাতেমা বেগমকে জাগিয়েছে। শান্তার মুখে ঠোঁটটিপা হাসি দেখে শ্যামার খুব খারাপ লাগলো। মানুষের ভাবি নাকি বোনের মতো হয়, কিন্তু তার ভাবি এমন কেন? শান্তাকে দেখে তার ঘৃণা লাগলো। ফাতেমা বেগমের চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। জোরে জোরে শ্বাস ফেলে বলল, কথার উত্তর দে শ্যামা। শ্যামা জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়। কথা বলতে গিয়ে টের পায় তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে বহু কষ্টে বলল, আম্মা আমি। শ্যামা তার কথা শেষ করার আগেই ফাতেমা বেগম বলল, টয়লেটে তো যাসনি, তাহলে কোথায় গিয়েছিলি? শ্যামা অপলক তার আম্মা থেকে তাকিয়ে আছে। মনে মনে জুৎসই উত্তর মেলাতে পারছে না। শ্যামাকে চুপ করে থাকতে দেখে ফাতেমা বেগম এগিয়ে আসে। হাত দিয়ে শ্যামার মুখ চেপে ধরে। কথা বল। গাল চেপে ধরাতে শ্যামার কথা বলতে সমস্যা হয়। সে বলল, আম্মা। ফিরোজের কাছে গিয়েছিলি? শ্যামা চুপচাপ ব্যথা সহ্য করে, কিন্তু কোনো কথাই বলে না। শ্যামাকে চুপ থাকতে দেখে ফাতেমা বেগম হাতের শক্তি বাড়িয়ে আরো জোরে চেপে ধরে বলল, বল।
শ্যামার মুখে রক্তের নোনতা স্বাদ পায়। ব্যথায় কোকি উঠে বলল। হ্যাঁ। শ্যামার কথা শুনে ফাতেমা বেগম তার মুখ ছেড়ে টেবিলের কাছে হেলান দিয়ে রাখা বিছানার ঝাড়ু হাতে নেয়। শ্যামা ঠোঁট ভেঙে কেটে দেয়। আম্মা আমাকে কিছু বলতে দাও। ফাতেমা বেগম গায়ের সর্বশক্তি দিয়ে শ্যামাকে কয়েকটা বাড়ি দিয়ে ফেলে। শ্যামা আঘাতের চোটে ঘরের মধ্যেই ছুটতে থাকে। ফাতেমা বেগম চুল টেনে ধরে বলল। এত রাতে কি করছিস বল? অসভ্য! শেষ পর্যন্ত তুইও খারাপ হলি। বিয়ের দরকার হলে বলতি, আমরা বিয়ে দিতাম, কিন্তু এই নোংরা কাজ করলি কি করে? শ্যামা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তার আমা কি ভাবছিস? সে আর ফিরোজ কি এত খারাপ? প্রেম করলে কি শারীরিক সম্পর্কই মুখ্য ব্যাপার? মায়ের মুখে এমনতর কথা শুনে শ্যামার খুব খারাপ লাগে। মাথা নেড়ে প্রতিবাদ করে বলল। না না আম্মা, তুমি যা ভাবছো তা না। আমি আর ফিরোজ কেউই এত নিচু মনের না। শান্তা পাশ থেকে বলল। বললেই হলো, এত ভালো মনের হলে রাতে কেন দেখা করতে গেলি? ফাতেমা বেগম শ্যামার দিকে তাকিয়ে আছে। শ্যামা বলল। আম্মা, তুমি আমাকে বিশ্বাস করো না? করি না। তুই আমাকে ঘুমে রেখে ওই ছেলের সাথে দেখা করতে চলে গেছিস, কিভাবে বিশ্বাস করব? আমি শুধু একটু দেখতে গিয়েছি, আর কিছু না। তুমি যা ভাবছো তা ভুল। ফাতেমা বেগম বলল। এত কথা না বলে ফিরোজকে ভুলে যা। শ্যামার সারা শরীরে এই পুরোনো ব্যথাগুলো আবারও তরতাজা হয়ে ওঠে। সে তাদের দাঁত চেপে বলল। কখনো না। ফাতেমা বেগম রেগে যায়। ঝাড়ু দিয়ে আর কয়েকটা বাড়ি দিয়ে বলল। তোর আব্বুকে ভালো করে বললে না হয় বুঝতাম, কিন্তু এত অপমানের পরেও তুই এই কথা কিভাবে বলিস? এই জন্য তোর জন্ম দিয়েছিলাম। শ্যামা মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শান্তা বলল। থাক আম্মা, আর মা ইরিন না। ফাতেমা বেগম ঝাড়ু ছুঁড়ে ফেলে চলে যায়। শান্তা শ্যামার কাছে এসে বলল। ইমার্জেন্সি পিল এনে দেবে নাকি? শ্যামা রাগতর চোখে শান্তা দিকে তাকায়। এত নিচু মনের কেন তুমি? আমাকে বল, পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমাদেরই ঝামেলায় পড়তে হবে। শ্যামার সারা শরীর ঘৃণায় রিরি করে ওঠে। শান্তা দিকে তাকিয়ে রেগে বলল। বেরিয়ে যাও আমার রুম থেকে। শান্তা বলল। কেন, আমি চলে গেলে নাগরকে রুমে এনে ঢোকাবি নাকি? হ্যাঁ, তাতে তোমার কি? শান্তা হেসে বলল। কি, আবার আম্মাকে আবারও ডেকে আনবো? তুমিই মাকে ডেকেছিলে তাই না? ডাকবো না? নাগরের সাথে দেখা করতে গিয়েছিলি। শ্যামার সারা শরীর ব্যথায় কেঁপে কেঁপে উঠছে। সে আমার কথা বাড়াতে চায় না। সে হাত বাড়িয়ে দরজা দেখিয়ে বলল। বেরিয়ে যাও অসভ্য মহিলা। শান্তা চোখ পাকিয়ে দরজা দিকে যেতে যেতে বলল। কে অসভ্য তা তো বোঝাই যাচ্ছে, রাতের বেলায় বেরিয়ে যা। শান্তা যাওয়ার আগে বাহির থেকে দরজাটা আটকে চলে যায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে শ্যামার নাকের পাটাতন ফুলে ওঠে। ঠোঁট ফুলে মুখে হাত ঢেকে কেঁদে ফেলে। সে আর ফিরে আসতে চায়নি, কিন্তু ফিরোজ তাকে জোর করে পাঠিয়েছে। এবার কি হবে? শরীরের যন্ত্রণায় তার খুব কষ্ট হচ্ছে। মুখটা নোনতা নোনতা লাগাতে থুতু ফেলে দেখে থুতুর পরিবর্তে টাটকা রক্ত এসেছে। গালে হাত দিয়ে তখন ফাতেমা বেগম চেপে ধরাতে যে ব্যথা হয়েছিল তার তীব্র আকারে অনুভূত হয়। ফিরোজ সকালে নাস্তা করতে যায়। মোহাম্মদ আলী তার সাথে কথা বলে না, নাস্তাও খায় না। ফিরোজও রাগ করে আগ বাড়িয়ে কথা বলে না। উনি আজকে টেবিলে বসে আছে। ফিরোজ গম্ভীর মুখে নাস্তা না খেয়েই বেরিয়ে যেতে চায়। মোহাম্মদ আলী দরাজ গলায় বলল। ফিরোজ দাঁড়া। ফিরোজ দাঁড়ায়। মোহাম্মদ আলী বলে। নাস্তা করে যা। আমি নাস্তা করব না। রোজিনা বেগম বলল। তা করবে কেন? ঘরে দাসী আছি না? কোমরের হাড় ক্ষয় করে নাস্তা বানাবো, ইচ্ছে হলে খাবে, নইলে নাই। মায়েদের পিছে ঠিকই ঘুরতে পারে। মায়ের মতো হয়েছে, একদম বদমাশ। ফিরোজের মাথা গরম হয়ে যায়। এই মহিলা চুপ, একদম চুপ। চুপ না হলে কি করবে? ফিরোজের হঠাৎ করে খুব খারাপ লাগে। মা থাকলে কি আজকে এমন করে বলতে পারতো? তার পছন্দকে এমন অবকার চোখে দেখতো? ফিরোজ শক্ত চোখে তার আব্বার দিকে তাকিয়ে থেকে বলল। আব্বা, ওনাকে চুপ করতে বলেন। রোজিনা বেগম বলল। হুকুম দেয় বেয়াদব। মোহাম্মদ আলী বিরক্ত কণ্ঠে বলল। তুমি চুপ থাকো, আমি কথা বলছি। ফিরোজ, তুই কাল রাতে শ্যামার সাথে দেখা করতে গেলি কেন? ফিরোজ বিস্মিত হয়। সে যে শ্যামার সাথে দেখা করেছে তা উনি জানলো কি করে? উনি কি তার পেছনে খোঁচর লাগিয়েছে? হয়তো, না হলে কি করে জানবে? সে বলল। কে বলেছে? যাসনি? মিথ্যা কথা। গিয়েছি, তাতে আপনার কি? কেন যাবি?
তোকে মানা করছি না? বউয়ের সাথে দেখা করব না? কিসের বউ? আমি তো শ্যামাকেই বিয়ে করব। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে বলল। বিয়ে করবে? হ্যাঁ। মোহাম্মদ আলী কিছুক্ষণ চুপ থেকে বলল। আচ্ছা, ভালো কথা। ফিরোজ বলল। আব্বা ভালোই ভালোই মেনে নেন। হ্যাঁ, তাই ভাবছি। ফিরোজ চলে গেলে রোজিনা বেগম মোহাম্মদ আলীকে বলল। তুমি মেনে নিলে এমন ফকির নিমার্কা বাড়িতে বিয়ে করাবে? মোহাম্মদ আলী হাসে। রোজিনা চোখ পাকিয়ে বলল। হাসি আসে তোমার? আসলো তো। রাত 9টায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। স্বপন ইসলাম বাড়িতেই ছিল। আকস্মিক মোহাম্মদ আলী স্বপন ইসলামের বাড়িতে আসে। ওনার উপস্থিতিতে সবাই অবাক হয়। স্বপন ইসলাম ভ্রু কুচকে তাকিয়ে থাকে। মোহাম্মদ আলী ঘরে যায় না, বাইরে থেকেই বলল। আপনি কথা রাখতে পারেননি। স্বপন ইসলাম নিজের মেয়ের বন্ধ রুমের দিকে তাকায়। মেয়ে তো বাড়ি থেকে বেরোয়নি, তাহলে? মোহাম্মদ আলী বললেন। আপনার মেয়েকে আটকে রাখতে পারেন না কেন? বাবা ভাই ঘরে থাকতে রাত 1টায় একটা মেয়ে কি করে বাড়ির বাহিরে চলে যায়? নাকি আপনারাই বাহিরে যেতে দিলেন? স্বপন ইসলাম নিজের স্ত্রীর দিকে তাকায়। ফাতেমা বেগম অপরাধীর চোখে তাকিয়ে আছে। স্বপন ইসলাম কিছু বলার আগে মোহাম্মদ আলী বলল। মেয়েকে সামলান, আর না পারলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখেন। আল্লাহর ওয়াস্তে আমার ছেলেকে মুক্তি দেন। আসি। মোহাম্মদ আলী যেমন তুফানের বেগে এসেছিল তেমন চলেও গেল। মাঝখান দিয়ে শ্যামাদের টিনের চালের ঘরটাই তুফানের সব লণ্ডভণ্ড করে গেল। শ্যামা রুম থেকে সব কথা শুনতে পেল। শুনে ভয় কুকড়ে যায়। স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকায়। ও কি বেরিয়ে গিয়েছিল? ফাতেমা বেগম চুপ হয়ে থাকে। স্বপন ইসলাম মেয়ের রুমের দিকে যায়। ওনার ক্ষিপ্ত রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। যে তুফান এসেছিল তার সবটা আঘাত শ্যামার উপরে আছড়ে পড়ে। কাতর শ্যামা আর সইতে পারে না। চোখের পানি অঝরে ঝরছে আর শরীর কাঁপছে। সবাই স্বপন ইসলামকে শ্যামার থেকে ছাড়িয়ে নেয়। উনি কাপা কণ্ঠে বলল। রিপন, ঘটককে বলবি তাড়াতাড়ি সম্বন্ধ আনতে। এই জঞ্জাল যত তাড়াতাড়ি বাড়ি দূর করে দিব। ফিরোজ রাস্তায় দাঁড়িয়েছিল। শ্যামাদের বাড়ি থেকে তার আব্বাকে বেরোতে দেখে সে চিন্তিত হয়। আপনি ওদের বাড়িতে গিয়েছিলেন কেন? স্বপন ইসলাম কুটির হাসে, কিন্তু কোনো কথা না বলে চলে যায়। ফিরোজের বুকটা কেঁপে ওঠে। এক দূরে শ্যামাদের বাড়িতে চলে আসে। বাড়ির ভেতর সবাই হইচই শুনে কোনো দিকে না তাকিয়ে ভেতরে চলে যায়। শ্যামাকে এমন অবস্থায় দেখে ফিরোজ বলল। আপনারা ওকে কি করেছেন? ফিরোজকে দেখে রিপন রেগে যায়। এগিয়ে এসে সে ফিরোজকে আঘাত করে। একে একে কয়েকবার আঘাত করে। ফিরোজ শূন্য দৃষ্টি মিলে শ্যামার দিকে তাকিয়ে আছে। রিপন তাকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে উঠোনে ফেলে দেয়। বলিষ্ঠ দেহে ফিরোজ ধপাস করে মাটিতে আছড়ে পড়ে। ঝিরিঝিরি বৃষ্টির কারণে গায়ে কাদা লেগে যায়। স্বপন ইসলাম বললেন। রিপন, থামো, আর এই ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। শ্যামা পা হেঁচড়ে হেঁচড়ে বারান্দায় আসে। অস্পষ্ট গলায় বলল। ভাইয়া আর মাইরেন না ভাইয়া। ফিরোজের চোখে পানি টলমল করছে। সে চাইলেই রিপনের সাথে মারামারি করতে পারত, কিন্তু তার শ্যামাকে পেতে হবে, তাই এখন বাড়াবাড়ি করা ঠিক না। সে শ্যামা থেকে তাকিয়ে বলল। আমি আসবো, তুমি কেঁদো না শ্যামা। রিপন ফিরোজকে ধাক্কা দিয়ে বলল। আর একবার আসলে পা ভেঙে দেবো, বেড়ে যা। শ্যামা কেটে দেয়। ভাইয়া আর মেরো না। রিপন হুঙ্কার দিয়ে ওঠে। তুই ভেতরে যা। ফিরোজ আর শ্যামা অসহায় চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে না পাওয়ার আকুতি, ব্যথা ভুলে নিজেদের কাছে টানার ব্যাকুলতা। কি হবে এই অসম প্রেমে? আদৌ কি মিলন হবে? প্রেমে পড়লে নাকি মানুষ বেহায়া হয়ে যায়। তেমনি অতি রাগী আত্মসম্মানী ফিরোজ বেহায়া হয়ে তার আব্বার কাছে বারবার যায়। আব্বা, আপনি আমাকে এক কথা বলে শ্যামাদের বাড়িতে গিয়ে আরেক কথা বলেন কেন? মোহাম্মদ আলী ছেলে শুকনো মুখটার দিকে তাকায়। তুই বোধহয় আমার কথা কিংবা কাজের অর্থ বুঝতেছিস না। আপনি আমার মন বোঝেন না কেন? এতদিন বিয়ে করি না এই কারণে ঘ্যান ঘ্যান করেছেন। এখন বিয়ে করতে বলেছি, তাতেও সমস্যা? আমার পছন্দ মতো বিয়ে কর, মানা করি না তো। সংসার করব আমি, তাহলে আপনার পছন্দে বিয়ে করব কেন? সংসার কি আপনি করবেন? তাহলে তো ভালো কথা। আমি শ্যামাকেই বিয়ে করব। আমি মানি না। আপনাকে মানতেই হবে। না মানলে কি করবি? বিয়ে করে ঘরে তুলে ফেলবো। ফাতেমা বেগম ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে আছে। আজ 1 সপ্তাহ হতে চলল শ্যামার জ্বর কমেছে, কিন্তু শরীর বেশ দুর্বল।
আর মুখটা কি ফ্যাকাশে লাগছে। এই কয়দিন যে মার খেয়েছে, জন্মের পরে আর কখনো এমন মার খায়নি। তাই তো নাজুক শরীর আর নিতে পারেনি, নুয়ে পড়েছে। ডাগর ডাগর চোখের নিচে কালি জমেছে। ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। স্বপন ইসলামের অতি আদরের মেয়ে শ্যামা ধমক ছাড়া কখনো গায়ে হাত তোলেনি। মেয়েকে মেরে নিজের রুমে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন। শ্যামার এই ব্যাপারটা জানার পর থেকে সারাক্ষণ মনমোড়া হয়ে থাকেন। ফিরোজের খপ্পরে পড়ে আদরের মেয়ে বাদরের রূপ ধারণ করেছে, আর এই রূপই ওনার সহ্য হচ্ছে না। উনি চায় ওনার মেয়ে সারা জীবন ওনার কথায় চলুক। দাবা হিসেবে এইটুকুই তো চাইতেই পারে। ফিরোজের সাথে বিরোধ থাকলেও মেয়ে যেহেতু পছন্দ করেছে উনি বিবেচনা করে দেখতেন। কিন্তু মোহাম্মদ আলী নাকে মুখে করা অপমানের ঘাস সারাদিন খুঁচায়। বিয়ের আগে যদি ওনার এই ব্যবহার থাকে তাহলে বিয়ের পরে কি হবে তা খুব সহজেই অনুমেয় করা যায়। স্বপন ইসলামের আত্মসম্মান প্রবল। ফিরোজের কাছে উনি কোনোদিনও মেয়ে দেবে না, দরকার হলে মেরে গুমতি নদীতে ফেলে দেবে, তাও ওই মুখও হবে না। ফিরোজকে নিজের জামাতা হিসেবে মানা অসম্ভব। রিপনকে বলে ভালো ভালো সম্বন্ধ জোগাড় করে ফেলেছে। কালকেই এক পক্ষ দেখতে আসবে। শ্যামাকে নিয়ে উনি বেশ চিন্তিত, মেয়েটা না আবার উল্টাপাল্টা কিছু করে বসে। এমনিতেই প্রচুর কঠিন হয়েছে। নিজের স্বভাব থেকে সরে মেয়েকে আঘাত দিয়ে ঠিক করতে চেয়েছে, কিন্তু মেয়ে যেন প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই ফিরোজ নামের ঘুনে পোকা মাথা থেকে সরাবেই না। তাই এবার ফাতেমা বেগমকে পাঠিয়েছেন ঠান্ডা মাথায় বোঝাতে, যেন আর কোনো ঝামেলা না করে। কারো হাতের মোলায়েম স্পর্শ পেয়ে শ্যামা চোখ মেলে তাকায়। ফাতেমা বেগম শ্যামার মাথায় হাত বুলিয়ে দেয়। আম্মু শরীর ভালো লাগছে? কতদিন পরে মায়ের আদর মাখা কথা শুনি শ্যামার বুকটা ভেঙে কান্না আসে, চোখ ভরে ওঠে পানিতে। সে মাথা নেড়ে বলল, ভালো। ফাতেমা বেগম মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে থাকে। শ্যামার গাল পেয়ে পানির চিকন নালা নেমে যায়। ফাতেমা বেগম হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। শ্যামা একটু কথা বলবো, উঠে বস। শ্যামা উঠে বসে, বুঝতে পারে তার আম্মা গুরুত্বপূর্ণ কিছু বলবে। ফাতেমা বেগম বলল, তোর আব্বার কথা একবার ভাব, মানুষটা অসুস্থ। তুই এমন করলে উনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করবে। তুই কি তাই চাস? বুদ্ধিমান শ্যামা বুঝতে পারে কথা কোন দিকে যাবে। ফিরোজের প্রসঙ্গ আসবে ভাবতেই পেট গুড়গুড় করে ওঠে। শ্যামা তার মায়ের দিকে তাকায়। বাবা মাকে এসে কতটা ভালোবাসে সেটা কখনো কাউকে বোঝাবার না, কিন্তু ফিরোজকেও তো ভালোবাসে। বাবা মায়ের ভালোবাসা এক রকমের, আর ফিরোজের ভালোবাসা আরেক রকমের। কোনটা রেখে কোনটা জয় করবে তা শ্যামার মাথায় কুলায় না। সে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, আমি তা চাই না। তাহলে এমন পাগলামি করছিস কেন? আম্মা, আমি ফিরোজকে ভালোবাসি। উঠতি বয়সে মেয়েদের এমন একটু আধটু ভালো লাগা আসেই, কিছুদিন পরেই ঠিক ভুলে যাবি। শ্যামা লাজ লজ্জা ভুলে মাথা নিচে করে বলল, তুমি জানো না আম্মা, আমি ওনাকে কতটা ভালোবাসি। ফাতেমা বেগম মেয়ের নির্লজ্জতায় অবাক হয়। আমরা তোর বিয়ে দিয়ে দেব। বিয়ে হলে দেখবি এই ছেলেকে ভুলতে সময় লাগবে না। শ্যামা মাথা নাড়ে। ফিরোজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তোর আব্বার কথা ভাব, তোকে নিয়ে ওনার কত স্বপ্ন। ফিরোজের সাথে বিয়ে হলেও তো সব স্বপ্ন পূরণ হবে। না, ফিরোজ তোর জন্য ঠিক না। ঠিক। আম্মা, তুমি দেখো, আমি ফিরোজের কাছে খুব সুখী হব। ফিরোজের কাছে সুখী হবি না, দেখবি আমরা যেখানে বিয়ে দেব সেখানেই সুখী হবি। এমনও তো হতে পারে তোমরা যেখানে বিয়ে দিলে সেখানে আমি সুখী হলাম না, কয়েকদিন পরেই ডিভোর্স হয়ে গেল। তুই এত ভাবছিস কেন? শ্যামা চুপ করে থাকে। ফাতেমা বেগম বলল, কালকে তোকে দেখতে আসবে। আমি আর তোর আব্বা চাই তুই কোনো ঝামেলা না করিস। দয়া করে আমাদের মান সম্মানটা রাখিস শ্যামা। শ্যামা মায়ের কোমর আঁকড়ে ধরে হাউ মাও করে কেঁদে ওঠে। বিয়ে দেখতে আসা, ফিরোজকে ছাড়া বিয়ে কোনোভাবেই সম্ভব না। এসব ভাবলেই দুনিয়াটা ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে। বুকের যন্ত্রণা তীব্র হয়, শ্বাস নিতে কষ্ট হয়। বাবা মা নিজেদের দিকটা দেখার পাশাপাশি যদি সন্তানের মনের দিকেও তাকাতো তাহলে কতই না ভালো হতো। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। এত মারের পরও ভালোবাসার নাম মুখ থেকে সরানো যায় না। কি আছে এই ভালোবাসায় যার জন্য জানের পরোয়া করে না? শ্যামা ফুপিয়ে ফুপিয়ে বলল, আম্মা, আম্মা গো, আমি সত্যিই ফিরোজকে ছাড়া বাঁচবো না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আম্মা, এসব বললে আমি মরে যাব। আম্মা। ফাতেমা বেগম উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে ঘর ত্যাগ করে চলে যায়। শ্যামা মায়ের যাওয়ার পানে তাকিয়ে আছে।
ইচ্ছে করছে ফিরোজের কাছে চলে যেতে, কিন্তু কোনো রাস্তা খোলাই নেই যে। আর ফিরোজও কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? সে কি তার মধুরানীকে ভুলে গেছে? শ্যামা মরা মানুষের মতো বিছানায় সোজা হয়ে শুয়ে থাকে। এখন মনে হচ্ছে ভালোবাসার ফাঁসি গলায় না পড়ালেই ভালো হতো। এখন না পারছে মরতে, না পারছে বাঁচতে। অসহ্য দহনে বুকের পাখি ছটফটায়। এই 7 দিন ফিরোজ শ্যামার সাথে দেখা করতে পারেনি। ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করে দিন কাটাচ্ছে। দেখা করার জন্য কতবার যে চেষ্টা করেছে তার হিসেব নেই, কিন্তু প্রতিবার রিপন না হয় তার আব্বার সামনে দাঁড়িয়ে থাকে। ফিরোজ তার আব্বাকেও মানাতে পারছে না। সে খবর পায় কালকে শ্যামাকে দেখতে আসবে। নিজের আত্মসম্মান ভুলে দ্রুত পায়ে শ্যামাদের বাড়িতে যায়। বসার ঘরে শ্যামা ছাড়া সবাই উপস্থিত। কিছু নিয়ে হয়তো কথা বলছে। ফিরোজকে দেখে রিপন রেগে যায়। তোর এত বড় সাহস, আবার এসেছিস? ফিরোজ তাড়াতাড়ি বলল। কাকা আমাকে কিছু বলতে দেন। স্বপ্ন ইসলাম রিপনকে থামায়, গম্ভীর গলায় বলল, বলো কি বলবে? কিছুক্ষণ চুপ থেকে স্বপন ইসলামের সামনে দাঁড়িয়ে বলল, কাকা আপনার মেয়েটারে আমার নামে দিয়ে দেন না কাকা, কথা দিচ্ছি সুখে রাখবো। স্বপন ইসলাম উস্কো খুস্কো চুলের ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ আবারও বলল, আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে আমার কাছে থাকলে যতটা ভালো থাকবে অন্য কোথাও এতটা ভালো থাকবে না। আব্বার যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। দয়া করে শ্যামাকে আমার থেকে দূরে সরাবেন না। আপনারা চাইলে আমরা সুখে থাকতে পারি। স্বপন ইসলাম বলল। তোমার বলা শেষ? ফিরোজ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কাকা, স্বপন ইসলাম বলল, বলা শেষ হলে যেতে পারো। ফিরোজ এগিয়ে এসে স্বপন ইসলামের হাত ধরে কাতর গলায় অনুনয় করে বলল, এমনটা করবেন না প্লিজ, এই সুখটুকু আমাকে ভিক্ষা দিন। স্বপন ইসলাম হাত ছাড়িয়ে নেয়। ফাজলামি পেয়েছো? তোমার আব্বা এসে অপমান করে যাবে, তুমি এসে মেয়ে চাইবে? কি কি সমস্যা তোমাদের? বেরিয়ে যাও, যাও। এত আবদার মাখা কথাও কারো মন করল না। ছলছল চোখে ফিরোজ তাকিয়ে থাকে। একে একে সবাই চলে যায়। এক নামকরা নেতা যার হুঙ্কারে সবাই কেঁপে উঠে, তাকে প্রেয়সীর জন্য এতটা অসহায় বোধ করতে হচ্ছে। নিজের মান সম্মান খোয়াতেও দ্বিধা করছে না। ফিরোজ মাথা নিচে করে বেরিয়ে যায়। শ্যামা বোধহয় তার গলার স্বর শুনেছে, তাই তো জানালা খুলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে চাপা কান্নায় ফুপিয়ে ওঠে। ফিরোজ এগিয়ে যায়, বিষণ্ণ মুখে হাসার চেষ্টা করে। জানালার গ্রিলের ফাঁক দিয়ে শ্যামার হাত আঁকড়ে ধরে বলল, শ্যামা এই মেয়ে কাঁদো কেন? শ্যামা গ্রিলে গাল লাগিয়ে দেয়। ফিরোজ গালে হাত স্পর্শ করে বলল, আমার মধুরানী এত কাঁদবে কেন? আমি আছি না, সব ঠিক করে দেব। শ্যামা বেকুল গলায় বলল, তোমার কাছে যাব। হ্যাঁ আসবে, আমি ব্যবস্থা করছি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। ফিরোজ আস্তে করে বলল, ভালোবাসি মধুরানী। শ্যামা কিছু বলার আগেই তার দরজা খুলে যায় আর ফিরোজ সেখান থেকে দ্রুত সরে যায়। এর পরের দিন শ্যামাকে দেখতে আসে। পাত্রপক্ষ মেয়ে দেখে জানায় তারা সিদ্ধান্ত রাতে জানাবে। সন্ধ্যা হলে শ্যামা তার আব্বার রুমে যায়। কাঁদতে কাঁদতেই তার চোখ ফুলে গিয়েছে। স্বপন ইসলাম চেয়ারে বসে চা খাচ্ছিলেন। শ্যামা ওনার সামনে গিয়ে পা আঁকড়ে ধরে বলল, আব্বা। স্বপন ইসলাম শান্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? শ্যামা মাথা নাড়ে, কিন্তু কান্নার জন্য কথা বলতেই পারে না। বহুক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে নিজের লজ্জা ভুলে বলল, আমাকে অন্য কোথাও বিয়ে দিও না আব্বা। আর কিছু বলবি? আমি ফিরোজকে ভালোবাসি। কিন্তু এই ছেলে তোর জন্য ঠিক না। আমার উপর বিশ্বাস রাখ, আমি তোকে এর চেয়ে ভালো বিয়ে দেব। রানীর মতো থাকবি। আমি রানী হতে চাই না। স্বপন ইসলাম মেয়ের মাথায় হাত রেখে বলল। আমার দিকে তাকা। শ্যামা তাকালে উনি বলল, আমি তোর বিয়ে অন্য কোথাও দেব। না। মা বাবার সম্মান রাখবি না? আমার দিকটা একটু দেখো আব্বা। মেয়ের নির্লজ্জতা, বেহায়াপনা, অবাধ্যতায় স্বপন ইসলাম রেগে যান। চিৎকার করে বলল, ফাতেমা, ওরে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওরে কখনো কবর দিয়ে ফেলি, ঠিক নাই। ফাতেমা বেগম শ্যামাকে টেনে রুমে নিয়ে যায়। পরের দিন সকালে শ্যামার কলেজ থেকে ফোন আসে। ইংরেজি শিক্ষক জরুরিভাবে কলেজে যেতে বলেছে। ফাতেমা বেগম কিছুতেই শ্যামাকে যেতে দেবে না, কিন্তু উনি নিজেই স্যারের সাথে কথা বলেছে। স্যার বলেছে জরুরি কিছু, কিন্তু একা তো ছাড়া যাবে না। যদি পালিয়ে যায়। তারপর ঠিক করা হলো শান্তা তার সাথে যাবে। দুজনে মিলে কলেজে যায়। শান্তা কমন রুমে বসে আর শ্যামা তার ইংরেজি শিক্ষকের কাছে যায়। ইংরেজি শিক্ষক শহীদুল শ্যামাকে দেখে হাসে, তারপর হাতের ইশারায় সাথে আসতে বলে।
শ্যামা বুঝতে পারে না এখন জরুরি কী কাজ থাকতে পারে। কলেজের পেছনের দিকে একটা বড় গুদাম ঘর আছে, যেখানে মাসিক পরীক্ষার সব খাতা পুরনো বই রাখা হয়। উনি শ্যামাকে ওখানে নিয়ে দাঁড় করায়। শ্যামা অবাক হয়ে বলল, স্যার এখানে কেন? তখন স্টিলের দরজা খুলেই উদয় হয় তার রাজা, মধুরানীর মধুরাজা। স্যারকে উপেক্ষা করে শ্যামা ফিরোজের বুকে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় মানুষটার বুকে যেতে পেরে সুখে উচ্ছ্বাসে শ্যামার শরীর কেঁপে যাচ্ছে। ফিরোজ কানের কাছে মুখ নিয়ে বলল, শ্যামা আমাকে বিয়ে করবে? শ্যামা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, করব। তাহলে চলো। ফিরোজের কথায় শ্যামা মাথা তুলে তাকায়। ফিরোজ ছাড়াও এই রুমে কাজী সহ এখন গোটা 7 মানুষ উপস্থিত। সবগুলোই ফিরোজের বন্ধু। শ্যামা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফিরোজ বলল, রাজি? শ্যামা বলল, এইভাবে? এভাবেই করতে হবে। ভালো মানুষ হয়ে সবার মন রেখে তোমাকে জয় করতে চেয়েছিলাম, কিন্তু কেউ তো কথা রাখলো না, না আমাদের মন বুঝলো। একবার বিয়ে করে নিলে আমাদের কেউ আর আলাদা করতে পারবে না, কিন্তু একবার যদি আলাদা হয়ে যাই তাহলে সারা জীবন এই কষ্টের বোঝা বইতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবই না। আপাতত কাউকে জানাবো না। যদি সবাইকে মানিয়ে বিয়ে করতে পারি তাহলে এই বিয়ের খবর কেউ পাবে না, আর সবাই যদি না মানে তাহলে এই বিয়েটা প্রকাশ করব। শ্যামা জানে আজকে যদি ফিরোজের কথা না মানেই তাহলে আর কখনো হয়তো দেখা হবে না, আপন করে পাওয়া হবে না। মুহূর্তেই শ্যামা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে নেয়। সে মাথা ঝাঁকিয়ে নিজের মতামত প্রকাশ করে বলল, রাজি। ফিরোজ শহীদুলের দিকে তাকিয়ে বলল, শহীদুল, দরজা আটকে দে। শ্যামা ভাবে এই প্রথম হয়তো কোনো শিক্ষক তার ছাত্রীর পালিয়ে বিয়েতে সহযোগিতা করছে। কাজে সব আগেই তৈরি করে রেখেছিল। তারপর শ্যামার ফিরোজ কাগজে সিগনেচার দেয়। সারাটা ক্ষণ ফিরোজ শক্ত করে শ্যামার হাত ধরে রেখেছে। আর এই সবটা সময় শ্যামার মনে হয়েছে সে স্বপ্নে আছে, যে কোনো সময় স্বপ্নটা ভেঙে যাবে। সে কাছে সুখী নাকি অন্য কারণে তা ঠিক বোধগম্য হচ্ছে না। বিয়ের পর যখন সবাই চলে যায় তখন ফিরোজ বলল, আজকে খাতা কলমে তোমার হলাম, কিন্তু এই মন জানে আরও কত আগে এই মধুরাজা পুরোপুরি তার মধুরানীর হয়ে আছে। শান্তা আর চোখে শ্যামার দিকে তাকায়। মেয়েটা এমন থম মেরে আছে কেন? ও কি ভেবেছিল শান্তাকে ফাঁকি দিয়ে নাগরের সাথে দেখা করবে? তা তো হলো না। শান্তা সারাটাক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। শ্যামা শহীদুল স্যারের সাথে গিয়েছে, আবার ওনার সাথেই ফিরে এসেছে। সুতরাং নাগরের সাথে দেখা হওয়ার কোনো চান্সই নেই। শান্তার খুব আনন্দ লাগে। সে শ্যামার কানের কাছে মুখ নিয়ে বলল, তুই কি ভাবছিলি ফিরোজের সাথে দেখা করবি? আমি থাকতে তা সম্ভব না। আম্মা আমারে বুঝিয়েই পাঠিয়েছে। আজকে কি হয়ে গেল? শ্যামা এখনো ধাক্কাটা সামনে নিতে পারেনি। আকস্মিক হয়ে যাওয়া বিয়েটা যেন শ্যামার মুখের কথা কেড়ে নিয়েছে। তার মনে হচ্ছে সুখ দুঃখের মাঝামাঝি অবস্থান করছে। শরীর মৃদু কাঁপছে। শান্তার কথায় হাসার কথা, কিন্তু শ্যামা হাসে না। শান্তা নাকি তাকে দেখা করতে দেয়নি, পাহারা দিয়েছে। কিন্তু সে জানে না তার এই সুচারু পাহারার মাঝেই দেখার চেয়েও ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। শ্যামার কথা বলতে ইচ্ছে করে না। সে চুপচাপ বসে থাকে। তার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে, যেন কেউ ডাকলেই ঘুম ভেঙে যাবে। শ্যামা নিজেকে কেমন হালকা লাগছে। সে এখন ফিরোজের বউ, হোক না গোপন বিয়ে, গোপন সম্পর্ক, কিন্তু সে তো জানে ফিরোজ সারা জীবনের জন্য তার। মধুরাজা শুধুমাত্র তার মধুরানী। সে গোপনেই নিঃশব্দে শ্বাস ফেলে। শান্তা ভ্রু কুচকে ঝগড়াটে ননদের দিকে তাকিয়ে থাকে। শ্যামা প্রতিবাদ করেনি। এটা যেন বেশ আশ্চর্যের কাজ। শ্যামা তার বইগুলো পরম যত্নে বুকে আগলে রেখেছে। শান্তা বলল, বইগুলো এভাবে রেখেছিস কেন? চিঠিমিটি আছে নাকি? শ্যামা হকচকে যায়, কিন্তু সাহস করে শান্তার থেকে বাড়িতে বলল, নাও চেক করো। শান্তা মাথা ঘুরিয়ে নেয়। শ্যামার প্রাণ পাখি আরেকটু হলেই উড়ে যেত। বইগুলো এমন করে বুকে চেপে রাখার কারণ হলো এই বইয়ের মাঝে একটা বই ফিরোজের দেয়া। সেই বইয়ের ভেতর একটা মোবাইল আছে, আর মোবাইলের মাপে বইয়ের পৃষ্ঠা কেটে জায়গা করা হয়েছে। ওপর থেকে কখনো বোঝাই যাবে না যে ভিতরে মোবাইল আছে। যেহেতু ফিরোজের সাথে যোগাযোগের কোনো রাস্তা নেই, সুতরাং এটাই ভরসা। বাড়ি এসে শ্যামা শুনতে পায় পাত্রপক্ষ না করে দিয়েছে। শ্যামা অজু করে জোহরের নামাজে বসে। নামাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে। মনোজাতি ডুকরে কেঁদে ওঠে। জ্ঞানী শ্যামা জানে সে যা করেছে তা সম্পূর্ণ ভুল, কিন্তু সে নিরুপায় ছিল।
এই খবর বাবা মায়ের কাছে গেলেই ওনারা তাকে আস্ত রাখবে না, আর নিজেরাও খুব কষ্ট পাবে। কিন্তু শ্যামা কি করবে? প্রেমে পাগল মনকে তো আটকানো যাচ্ছিল না। পাগলের মতো বাবা মায়ের কাছে নিজের মানুষটাকে ভিক্ষে চেয়েছে, কিন্তু কেউ তার কথাই শুনেনি, তাকে বোঝার চেষ্টা করেনি। পরপর দুইটা খুশির খবর শুনে শ্যামা খুশি হয়, প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া চায় যেন এই বিয়ের কথা জানার আগেই তার আব্বা আম্মা আর ফিরোজের আব্বা নরম হয়। শ্যামা নামাজ পড়ে নিশ্চিন্ত মনে ঘুমায়। অনেকদিন পর এত শান্তি মনে শ্যামা ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে মনে পড়ে সে বিবাহিত, আজকেই তার বিয়ের প্রথম দিন। সে ফিরোজের স্ত্রী। শ্যামা লজ্জায় বালিশে মুখ গুজে নেয়। যদিও ফিরোজ তার কাছে আসতে পারবে না, কিন্তু শ্যামা লজ্জা পায়। ফাতেমা বেগম বলল, শান্তা, ও কি কোথাও যাওয়ার কথা বলেছিল? না আম্মা। তুমি খেয়াল রেখেছো তো? হ্যাঁ আম্মা, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ফাতেমা বেগম নিশ্চিন্ত হন। একটু আগে মেয়েকে দেখে এসেছেন, ঘুমাচ্ছে। ফিরোজের ভূত মাথা থেকে নেমে গেলেই হয়। শহীদুল ফিরোজের ছোট, ইংরেজিতে ভালো বলে কলেজে চাকরি পেয়েছে। অবশ্য ফিরোজ একটু সুপারিশ করে দিয়েছিল। শহীদুলের সাথে ফিরোজের আলাদা একটা সম্পর্ক। শহীদুল ছোট হলেও দুজনে খুব মিল। তাই তো আজকে ফিরোজ মনের গোপন বাসনা জানানোর পর সে আপত্তি করেনি, রিক্স হলেও সহযোগিতা করেছে। সারাদিন ফিরোজ ক্লাবে কাজ করেছে। ইদানিং মানসিক টেনশনের সাথে কাজের চাপও বাড়ছে। দুটোর তাল মিলিয়ে চলতে গিয়ে সে হিমশিম খাচ্ছে। সারাদিন কাজ করে কাটিয়ে দিলেও সন্ধ্যার পরে শুরু হয় নতুন এক অশান্তি। শ্যামা নামের পাখির কাছে যাওয়ার জন্য শরীরের প্রতিটা নিউরন আন্দোলন করে ওঠে। সদ্য বিবাহিত বউয়ের কাছে যাওয়ার জন্য মনটা আনচান করে। আজকে তাদের বিয়ের প্রথম রাত হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এতটাই জঘন্য যে চোখের দেখাই দেখতে পাচ্ছে না। এত অশান্তি তার এর আগে কখনো লাগেনি। ফিরোজ চুপচাপ চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। শ্যামার মেসেজ পাঠানোর কথা, কিন্তু পাঠাচ্ছে না কেন? রাত 10টা। ফাতেমা বেগম লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে। শ্যামা আগেই শুয়ে পড়েছে। উনি মেয়ের দিকে তাকিয়ে বলল, এই গরমে কাঁথা গায়ে দিয়েছিস কেন? শ্যামা কাঁথা সরিয়ে মাথা বের করে বলল, শীত লাগছে আম্মা, আবার মনে হয় জ্বর আসবে। ফাতেমা বেগম আর কোনো কথা না বলে ওই পাশেই পিড়ে ঘুমিয়ে যায়। ওনার নিঃশ্বাসের ভারী শব্দ কানে আসলেই শ্যামা মোবাইলটা হাতে নেয়, সুইচ অন করে নেট চালু করে কানে হেডফোন লাগায়। তারপর ফিরোজকে ফোন দেয়। ফিরোজ বলেছে সে ফোন দিলে শ্যামা মেসেজ করবে আর ফিরোজ কথা বলবে। ফিরোজ রিসিভ করলে শ্যামা মুচকি হেসে লেখে, আসসালামু আলাইকুম মধুরাজা। শ্যামার মেসেজ পেয়ে ফিরোজ হেসে খুশি খুশি গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম বিবিজান। শ্যামা হাসে। ফিরোজের গলার স্বর এত ভালো লাগে যে খেয়ে ফেলতে ইচ্ছে করে। প্রেমে পড়লে বুঝি সবই ভালো লাগে। আজকে দুজন কাছে থাকলে পাগলের পাগলামি দেখতে পারত। শ্যামা হাসে। ফিরোজের গলার স্বর এত ভালো লাগে যে খেয়ে ফেলতে ইচ্ছে করে। প্রেমে পড়লে বুঝি সবই ভালো লাগে। আজকে দুজন কাছে থাকলে পাগলের পাগলামি দেখতে পারত। ভালো আছেন? ফিরোজ হেসে বলল, একটু ভালো নেই। বউ কাছে না থাকলে বিবাহিত পুরুষরা ভালো থাকতে পারে না। শ্যামা হাসে। তার ফাঁকে কাঁথা সরিয়ে তার আম্মাকে দেখে নেয়। গরমে সারা শরীর ঘেমে একাকার। সে লিখল, তো বাড়িতেই নিয়ে যেতেন। ফিরোজ গম্ভীর গলায় বলল, তুমি আমার বউ, যোগ্য সম্মান দিয়ে বাড়ি আনবো। এমনি আনলে সবাই ছোট ভাববে। শ্যামা ছোট করে লিখে। হুম। ফিরোজ হঠাৎ নেবু নেবু আগুনে কেরোসিন ঢেলে দেয়। আদুরে গলায় বলল, পাখি কি আমাকে মিস করছে? ফিরোজের এমন আদর মাখা কণ্ঠ শুনে শ্যামার এতক্ষণ চেপে রাখা কান্না বুক ফেটে বেরিয়ে আসে। কাপা কাপা হাতে লিখে ভীষণ। ফিরোজ চুপ করে থাকে। তার কেন জানি মনে হচ্ছে শ্যামা কাঁদছে। নিশ্চুপ থেকে যেন দুজন দুজনের মনের ওরিগুলি ঘুরে বেড়াচ্ছে, ছুঁয়ে দিচ্ছে একে অপরকে। ফিরোজ আস্তে করে বলল, বউ। শ্যামার মন ভালো লাগায় ভরে ওঠে। হুম। ফিরোজ নিজেকে আটকে রাখতে পারে না। আমি একটু আসি, দেখা করতে পারবে না? এমন আদর করে আবদার করে কেন ছেলেটা? বুঝি না তার বউয়ের কষ্ট হয়। শ্যামারও যে ইচ্ছে করে দেখা করতে, কিন্তু তার আম্মা পাশে, দেখা করার উপায় নেই। আম্মা পাশে তো। বাহিরে আসতে পারবে না? শ্যামা খুব অসহায় লাগে। না। টয়লেটে যাও না, তখন কিভাবে যাও? তখন তো যাই আর আসি। তাহলে এইভাবেই আসো, আমি তোমাদের ঘরের সামনে এসে ফোন দেব। শ্যামা না করতে পারল না। ফিরোজ যেমন ছটফট করছে সেও তো একই যন্ত্রণায় ছটফট করছে। শ্যামা সাড়া দেয়,
স্বামীর প্রথম আবদার ফেলতেই পারে না। কিছুক্ষণ পরে ফোন আসলে ধুকপুক বুকে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আশেপাশে তাকিয়ে সোজা গোসলখানায় ঢুকে পড়ে। ফিরোজ আগেই সেখানে দাঁড়িয়েছিল। শ্যামাকে দেখে হাসে, হাত বাড়িয়ে গাল টেনে দেয়, ফিসফিস করে বলল, থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি চুম্বকের মতো টেনে আনলে। আজকে বাসর না, বাসরে বউ ছাড়া থাকলে ভূতে ধরে। ফিরোজের কথায় শ্যামা হাসে। ধরুক। তোমাকে আদর করবে কে তাহলে? আপনি। ফিরোজ শ্যামার দিঘির মতো টলটলে চোখের দিকে তাকিয়ে বলল। আমি কিন্তু খুব খারাপ শ্যামা পাখি। শ্যামা ফিরোজের গা ঘেঁষে দাঁড়ায়। তো ফিরোজ নিমিষেষ তাকিয়ে থাকে। কিছু না, আমরা একে অপরের স্বামী স্ত্রী। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এভাবেই আমরা একে একে সব করে নেব। তুমি শুধু আমার উপরে ভরসা রেখো। আচ্ছা। ফিরোজ বলল। মধুরানী কি জানে তার রাজা তাকে কত ভালোবাসে? শ্যামা মাথা দোলায়। শ্যামা ফিরোজের হাসি হাসি মুখের দিকে তাকিয়ে ফিরোজকে জড়িয়ে ধরে। আদরে তুলতুলে বিড়ালের মতো ফিরোজের বুকে মিশে যেতে চায়। ফিরোজের ইচ্ছে করে বিড়ালটাকে বুকে পুড়ে নিতে, তাহলে যখন তখন আদর করা যাবে, শক্ত করে জড়িয়ে ধরে রাখা যাবে। সে বলল, আজকে তো একটু বেশি আদর পাও না। আফটার অল তুমি আমার বউ। ফিরোজের মুখে বউ ডাকটা শুনে শ্যামার সারা দেহে অজানা কাঁপন বয়। সে কথা বলে না। ফিরোজ শ্যামার মুখটা উপরে তুলে অধরের ভাঁজে অধর মিলিয়ে দেয়। ভালোবাসার মধুর সুধা অধরের ভাঁজে টেনে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফিরোজ নিজেকে বলল, কন্ট্রোল ফিরোজ, কন্ট্রোল। ফিরোজের কাজে শ্যামা হেসে বলল, পাগল। ফিরোজ শ্যামার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে বলল। তোমারই তো বর। শ্যামা নিঃশব্দে আবার তার রুমে ফিরে যায়। শ্বাস আটকে রেখে তার মায়ের কাছে শুয়ে পড়ে। মোবাইলটা বন্ধ করে বালিশের কাভারের ভেতরে রেখে দেয়। চোখ বন্ধ করে ফিরোজকে অনুভব করে। ফিরোজ তার স্বামী। শ্যামার মনে হয় ফিরোজের হাতে মৃদু ছোঁয়া, তার গায়ের পুরো শরীর শক্ত ঘ্রাণ শ্যামার গায়ে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। শ্যামার দম ভরে শ্বাস নেয়। তাদের বিয়েটা যদি স্বাভাবিকভাবে হতো, এখন সে ফিরোজের বুকে থাকতো, ফিরোজের পাগলামির সামিল হতো। ফিরোজের পাগলামির কথা মনে হয়ে শ্যামা লজ্জা পায়। এই ছেলে যে তার জন্য এত পাগল হবে তা সে আগে বুঝেনি। ফিরোজের দুষ্ট আদর মিষ্টি ছোঁয়া তার অশান্ত হৃদয় শান্ত করে। চোখ বন্ধ করে বৃথা মনের অভিলাষে ফিরোজকে জড়িয়ে ধরে। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে আজকে একদম মেরেই ফেলত। ফিরোজ চুপচাপ বাড়ি আসে। ভেতরের সত্তা হাঁসফাঁস করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। আর কিছুক্ষণ থাকলে একটু শান্তি লাগতো, কিন্তু এত রিস্ক নিয়ে থাকার কোনো মানেই হয় না। কেউ দেখলে হয়তো তাকে কিচ্ছু বলবে না, কিন্তু শ্যামার উপর দিয়েই তুফান যাবে। সে চায় না শ্যামা বিপদে পড়ুক। ফিরোজ বাড়ি ফিরে বিছানায় গাইলে দেয়। শ্যামা তার বউ। ফিরোজ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করলেও শ্যামা তার চোখের পর্দায় ভেসে ওঠে। ফিরোজ ছটফট করে বাকিটা রাত ঘুমাতে পারে না। ভোরের দিকে সদ্য বিবাহিত পুরুষ বউ না পাওয়ার যন্ত্রণা ভরে চোখে ঘুম নেমে আসে। ফিরোজ এখনও মোহাম্মদ আলীর সাথে কথা বলে না। বিয়ের 1 মাস 15 দিন চলে গেছে। ওই যে প্রথম দিন মেয়েটার সাথে দেখা হলো, আর একবারও দেখা হয়নি। যদিও রাতে সামান্য মেসেজ আদান প্রদান হয়, কিন্তু এইটুকু মেসেজে কি মন ভরে? মন তো পাগল পাড়া, তার চাওয়া আরেক রকম। পাগলাটে খ্যাপাটে রুদ্র রূপ ধারণ করতে সে মরিয়া। শ্যামাকে বিয়ে করার পর থেকে দেহ মন তাকে ফুসলে যাচ্ছে। কাছে পাওয়ার তীব্র বাসনায় অন্তর ক্ষতবিক্ষত হচ্ছে। তাই তো আর দেখা করতে যায়নি। যেহেতু দেহ মন জেনে গেছে শ্যামা পুরোপুরি তার, তাই আদরে মেয়েটাকে কাছে পেলে সে দিশা হারায়, নিজের ভারসাম্য হারানোর জোগাড় হয়। তুলতুলে মেয়েটাকে একেবারে বুকের ভেতরে নিয়ে যেতে স্বাদ জাগে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য দেখা না করাই ভালো। এই 15 দিন দেখা না করার আরেকটা কারণ হলো কাজের চাপ খুবই বেড়ে গিয়েছে। এমপি মহোদয় নতুন একটা দায়িত্ব তাকে দিয়েছে। ফিরোজ কাজটা সুনিপুণভাবে করার চেষ্টায় আছে। কয়েকটা ছেলে তার নাম করে দোকানিদের হুমকি ধামকি দিয়ে টাকা ওঠাচ্ছে। এই সমস্যাটাও সমাধান করতে হবে। তাছাড়া এগুলোর চেয়ে বড় যেই সমস্যাটা তা হলো শ্যামার পরিবারের খোঁজ রাখা। 19-20 হলেই যে কোনো পদক্ষেপ নিতে হবে। ফিরোজ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে। বউটাকে দেখতে এত ইচ্ছে করছে। মোহাম্মদ আলী ছেলের এই নিশ্চুপতা দেখে ভাবেন আমার ভূত বুঝি মাথা থেকে নেমে গিয়েছে। কিন্তু ছেলে অভিমানিক আছে, এখন ওনার সাথে কথা বলছে না। এখন আর হোটেলেও আসে না, বাড়িতে ঠিকঠাক ভাত খায় না। উনি চিন্তা করেন যেহেতু ছেলে আর শ্যামার কথা বলছে না, তাহলে উনিও তুলবেন না। শ্যামার বিয়ের পরে না হয় ফিরোজকে বিয়ে করানোর ব্যাপারটা দেখা যাবে।
মানুষের থেকে শুনতে পান প্রতিদিনই শ্যামাকে দেখতে আসছে। স্বপন ইসলাম হতাশ হয়, বিষণ্ণ মুখে দরজায় বসে আছে। শ্যামাকে প্রতিদিন একটা দুইটা পাত্রপক্ষ দেখতে আসছে, কিন্তু একটা পাত্রপক্ষ শ্যামাকে পছন্দ করছে না। অথচ অপছন্দ করার মতো মেয়ে শ্যামা না, তারপরেও কেন যে অপছন্দ করছে তার কারণটাই কেউ খুঁজে পাচ্ছে না। কত ভালো ভালো সম্বন্ধ আসে, দেখে যাওয়ার পর কি হয় কে জানে। ওনাদের থেকে উত্তর নাই আসে। স্বপন ইসলাম চিন্তা করে দেখে শ্যামা এখন বেশ শান্ত। ওদিনের পর থেকে আর একবারও ফিরোজের নাম মুখে নেয়নি, কিংবা ফিরোজও আর আসেনি। দুজন হয়তো বুঝে গিয়েছে তাদের মিল সম্ভব না, তাই দূরে সরে গিয়েছে। এদিক থেকে স্বপন ইসলাম খুশি হয়, কিন্তু উনি নিশ্চিত হতে পারছে না। স্বামীর কথা মতো ফাতেমা বেগম মেয়ের রুমে যায়। শ্যামা, শ্যামা তখন টেবিলে বসেছিল, মায়ের ডাকে ওনার দিকে ফিরে তাকায়। সত্যি কথা বলতো, কি কথা আম্মা? ফিরোজের সাথে তুই কথা বলিস? কিভাবে কথা বলবো? তুই কি আসলেই কোনো যোগাযোগ রাখিস না? আশ্চর্য আম্মা, তোমরাই তো চাও যেন যোগাযোগ না রাখি, এখন এসব বলছো কেন? এমনি বলছি। তাহলে আমাদের কথা মতো বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই? শ্যামা মুচকি এসে বলল। না, নেই। মেয়ের মুখে মুচকি হাসির সময় তেমন উত্তর শুনে ফাতেমা বেগম আশ্বস্ত হয়ে চলে যায়, কিন্তু বিয়েগুলো কেন ভেঙে যাচ্ছে সেটাই ভাবে। শ্যামা বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। কথাগুলো বলতে যদিও কেমন লাগছিল, কিন্তু ফিরোজের কথা মতোই সব বলেছে। শ্যামা উঠে দাঁড়ায়, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। 15 দিন হয়ে যাচ্ছে, প্রিয় মানুষের মায়া ভরা নেশালু চেহারাটা দেখা হচ্ছে না, আদর নিয়ে ছুঁয়ে দেওয়া হচ্ছে না। শ্যামা নিজেও জানে ফিরোজ কেন আসে না, কিন্তু অবুঝ মনটা যে বেসামাল আবদার করে। মনে সূক্ষ্ম দেয়াল চিকন কাঠি দিয়ে খুঁচিয়ে ভাঙতে চায়। ফিরোজের কাছে যাওয়ার ইচ্ছায় সারা শরীরে শিহরণ ভয়, ছটফটিয়ে ওঠে তনুমন। আহা, সে কি উদ্যম যন্ত্রণা! শ্যামা অবশ্য নিজের এই নতুন অসুখের কথা ফিরোজ নামের প্রণয় পুরুষকে বলেনি। আগুনে ঘি ঢালার ইচ্ছে তার নেই। পরিস্থিতি বুঝতে হবে, সব ঠিকঠাক হলে কাছে আসার সময়ের ব্যাপার মাত্র। এর জন্য দুজনকেই ধৈর্য ধরতে হবে। ফিরোজ প্রতি রাতে আদরে বাক্যবাণে শ্যামাকে জর্জরিত করে দেয়। এসব ভাবতে ভাবতে এই শ্যামা ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে শ্যামার ঘুম ভাঙে, মায়ের দিকে তাকিয়ে দেখে উনি ঘুমাচ্ছে। সে মোবাইল অন করে সময় দেখে 2টা 5। আজকে ফিরোজের সাথে কথা বলা হয়নি। দ্রুত ফিরোজকে ফোন দেয়, আর তাকে অবাক করে দিয়ে সাথে সাথেই ফোনটা রিসিভ হয়। ফিরোজ হেসে বলল, কি ঘুমিয়ে গিয়েছিলে? শ্যামা দ্রুত হাতে লেখে, আমি দেখব। ভিডিও কল দেব? না, এমন দেখা না, ছুঁয়ে দেওয়ার মতো দেখা। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছে মধুরানীর? আসবেন না? আসছি, 5 মিনিট পরে বের হয়েও। শ্যামা 5 মিনিট পর বেরোয়। ফিরোজ উঠোনের কোণে বড় বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে। শ্যামা আশেপাশে তাকিয়ে দ্রুত সেদিকে যায়। দুজনকে জড়িয়ে ধরে। ফিরোজ মাথায় চুমু দিয়ে বলল, বেশি মিস করছিলে? শ্যামা মাথা নাড়ে। ফিরোজ বুকে জড়িয়ে বলল, আমিও। তাই ঘুমাননি? ঘুম আসছিল না, তোমার কাছে আসার তীব্র ইচ্ছা হচ্ছিল। শ্যামা ফিরোজের মাথাটা টেনে নিচের দিকে এনে চুমু দেয়। নাকে চুমু দিয়ে হাসি। ফিরোজের শ্বাস ঘন হয়, গভীর গলায় বলল, শ্যামা পাখিটা, আমার বাড়ি চলো তো, বউ ছাড়া থাকা অসম্ভব। এতদিনে তা মনে হলো? আগে তো এই যন্ত্রণা বুঝিনি। সময়ের গতিতে ছুটে চলে। সময় আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। দায়িত্ব সবাইকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। স্বপন ইসলাম মেয়ের জন্য অনেক পাত্রপক্ষ দেখে, কিন্তু কেন জানি কেউ হ্যাঁ বলে না। এদিক দিয়ে শ্যামাকেও কিছু বলা যাচ্ছে না। পাত্র আসতেই মেঘ কোনো বাহানা ছাড়াই সুন্দর করে সেজে সামনে আসে। তাছাড়া ফিরোজের সাথেও যোগাযোগ নেই। তাহলে বিয়ে না হওয়ার কারণটা কি? উনি কোনো সমাধান খুঁজে পায় না। রিপন চিন্তিত হয়ে পড়ল। আব্বা, আমার মনে হয় কলকাতায় ফিরোজের নাড়তেছে, একটা শিক্ষা দিয়ে দিই। স্বপন ইসলাম গম্ভীর গলায় বলল, এইসব নেতা ফেদাদের সাথে লাগতে যেও না, পরে দেখা যাবে মেয়ের চরিত্রে কলঙ্ক ছিটিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে ভাঙছে কেন তাহলে? কি জানি, যখন হওয়ার তখন হবে। আজকে রাতে ফাতেমা বেগম শ্যামার রুমে আসে। সহজ গলায় বলল, আমি আশা করি তুই আগের শ্যামা হয়ে গিয়েছিস। শ্যামা সুবোধ বালিকার মতো বলল, জি আম্মা। ফিরোজ যে তোর জন্য না, এটা যে তুই বুঝতে পেরেছিস তাই অনেক। শ্যামা মাথা নাড়ে। ফাতেমা বেগম বলল, আমি আর তোর সাথে থাকবো না। তোর আব্বার শরীর ইদানিং ভালো যাচ্ছে না,
আশা করি তুই উল্টাপাল্টা কিছু করবি না। শ্যামা কি বলবে বুঝতেই পারে না, আস্তে করে মাথা দুলায়। ফাতেমা বেগম চলে যায়। শ্যামা সোজা হয়ে শুয়ে থাকে। তার আম্মা আর তার সাথে থাকবে না, এটা ভাবতেই মনের দেয়ালে হুড়মুড় করে অসংখ্য প্রজাপতি জানা ঝাপটে যায়। উঠে দরজা আটকে আসে। টেবিলের লুকানো স্থান থেকে মোবাইলটা বের করে সুইচ অন করে। তার আর ফিরোজের বিয়ের 2 মাস পেরোলো। এই 2 মাসে দুজন দুজনার আরও আপন হয়েছে। কিভাবে এক হওয়া যায় সেই চিন্তায় মশগুল থেকেছে। লুকিয়ে চুরিয়ে ফোনের মৃদু কথাবার্তা গভীর থেকে অতল জলে গিয়ে পৌঁছেছে। অবশ্য সব বেসামাল কথা ফিরোজের ডিকশনারি থেকে আসে। শ্যামা শুধু হু হা করেই শেষ। দুজনে খুচরো আদরের লেনাদেনা হয়। ফিরোজের আবদারে নির্লজ্জ শ্যামাও নুয়ে পড়ে। মাথা নিচু করে লুকানোর জায়গা খুঁজে বেড়ায়। কিন্তু দুজনেই বুঝে তাদের চাওয়া পাওয়া, কাছে আসার তীব্র ইচ্ছা, একটু ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষা, এসব ভাবা ভুলের কিছু না। ফিরোজ তার স্বামী। শ্যামা চোখ বন্ধ করে শুয়ে থাকে, মুখটা ছটফট করছে। 12টা বাজার সাথে সাথে ফিরোজ ফোন দেয়। শ্যামা আজকে আর হেডফোন গুঁজে না। ফিরোজ মিহি গলায় বলল, আমার সোনা বউ কি করে? শ্যামা সবসময় মেসেজ পাঠায়, কিন্তু আজকে মেসেজ পাঠালো না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার বউ আপনার কথা ভাবছে। শ্যামাকে কথা বলতে দেখে ফিরোজ লাফিয়ে উঠে বসে। উত্তেজিত গলায় বলল, আম্মা কাছে নেই? না, আব্বা অসুস্থ, তাই আম্মা আর আমার সাথে থাকবে না। ফিরোজ উত্তেজিত হয়ে বলল, সত্যি? শ্যামা ফিরোজের কথার ধরন দেখে হেসে বলল, জি। ফিরোজ দম আটকে বলল, তাহলে আমি আসি কোথায়? তোমার কাছে। শ্যামা ধমকে বলল, এই একদম না, দুষ্টু পুরুষ। ফিরোজ আফসোস করে বলল, কিরে ভাই, কতদিন হলো বিয়ে হয়েছে, এখনো বউয়ের কাছে যেতে পারলাম না? একটু এই সেই কত রকম আদর আছে, তা তো কিছুই করতে পারলাম না। তুমি এত নিষ্ঠুর পাষাণ মহিলা, দয়া মায়া নেই নাকি? শ্যামা ফিরোজের বুকে উথাল পাথাল ঠিকই টের পায়, কিন্তু সংকোচ ও ভয়ও পায়। ফিরোজের কথা শুনে হেসে বলল, না, মায়া নেই। ফিরোজ কিঞ্চিত অভিমান করল। এই কথা মনে থাকবে তো? থাকলেই হলো। আচ্ছা। তুমি জানোই না আমি কত সুন্দর হয়ে গিয়েছি, আজকে আসলে দেখতে পারতে। আমি দেখতে চাই না। ফিরোজ আফসোস করে বলল, আমার কপালে কি এমন কঠিন বউ ছিল? হায় কপাল। শ্যামা আহ্লাদি গলায় বলল, ভালোবাসি গো মধুরাজা। ফিরোজ শান্ত স্বরে বলল, মিঠা কথায় চিরা ভিজবে না, বুঝেছো সুন্দরী? না, এত শত বুঝি না। তাহলে আমাকে বোঝানোর সুযোগ দেয়া হোক, আশা করি আমি ভালো বোঝাতে পারবো। দরকার নেই। ফিরোজ হতাশ গলায় বলল, শোনো মেয়ে, ফ্রি ফ্রি উপদেশ দেই, স্বামীকে এত কষ্ট দেওয়া ভালো না, গুনাহ হয়, বুঝেছো? বুঝেছি। বুঝলে তো আমার আসার কথা, রাইট? জি না, আপনার এখন ঘুমানোর কথা, আমিও ঘুমাবো। ফিরোজ চুপ করে থাকে। অভিমানে তার বুকটা ভার লাগছে। মেয়েটা কি কিছু বোঝে না? শ্যামা স্বামীর মন খারাপের মৃদুবন্ধ বাতাসে রেস্টের পায়, কিন্তু সেই নিরুপায়। বোঝানোর ভঙ্গিতে বলল, আজকে রাখি, হঠাৎ যদি আম্মা চলে আসে তো? ফিরোজ বলল, আচ্ছা। 4-5 দিন পরেও যখন ফাতেমা বেগম আর শ্যামার সাথে ঘুমাতে আসে না, তখন শ্যামা বুঝে আর আসবে না। এক রাতে শ্যামা ফিরোজকে বেশি মনে পড়ে, কিন্তু ফিরোজকে বুঝতেই দেয় না। কিছুক্ষণ পরে ফিরোজ ফোন দিয়ে বলল, ম্যাম, আপনার দরজার সামনে পার্সেল রাখা, দয়া করে কেউ দেখে নেওয়ার আগেই মহারানীর দরজা খুলে পার্সেল ভেতরে নেন। শ্যামা ঝটপট দরজা খুলে একটা বড় সড়ো প্যাকেট পায়। হাতে নিয়ে দ্রুত দরজা বন্ধ করে বলল, এটা কি? শাড়ি। আপনি এসেছিলেন? হ্যাঁ। তাহলে দেখা করলেন না? দেখা করলে বেশ খারাপ হয়ে যেতাম, তাই। গুড বয়। শ্যামা লাউড স্পিকারে দিয়ে শাড়িটা বের করে। ফিরোজের থেকে দেয়া প্রথম উপহার। উপহার পেতে সবাই ভালো লাগে, শ্যামাও খুশি হয়। লাল জামদানি শাড়ির সাথে মিলিয়ে কানের দুল, গলার হার, রূপার নুপুর, আলতা রাখা। সে খুশিতে বাকবাকুম হয়ে বলল, খুব সুন্দর। ধন্যবাদ ম্যাম। একটা চিরকুট আছে, এটা পড়ুন। আর আর থাক, আর কিছু বলতে হবে না, আমার বউ বুদ্ধিমতী, তাই না? শ্যামা ফোন কেটে দেয়, চিরকুট বের করে পড়ে। মধুরানী, প্রিয়তমা, আমাকে খুব বেশি ভালোবাসতে ইচ্ছে হয় না। তোমার না হলে না হতে পারে, কিন্তু এই পুরুষের খুব ইচ্ছে হয়। তুমি আমার বউ না, এত কিসের ভয়? বিশ্বাস করো না আমাকে, আমার বউকে লাল শাড়িতে দেখার তৃষ্ণায় বুক ছটফট করে, তাই তো এই শাড়ি পাঠালাম। পছন্দ হয়েছে? রানীকে খুব মানাবে আমি জানি। এটা পরলে তোমার রাজা রাজ্য জয়ের মতো খুশি হবে, কিন্তু একটা শর্ত আছে।
শর্ত হচ্ছে আমি আসার পরে শাড়ি পরবে। আমি একটু জ্বালাবো না, প্রমিস। একদম ভালো ছেলে হয়ে চোখ বন্ধ করে রাখবো। শুধু নিজের হাতে তোমার কোমল পায়ে আলতা পরাবো। সবশেষে একটা কথাই বলতে চাই, কালকে তোমার রাজা কোনো প্রহরীবিহীন তার রানীর কাছে আসবে। বোঝা গেল তো? ভালোবাসা পাঠালাম এক আকাশ। মুঠো পুড়ে বুকে মিশিয়ে নিও সোনা। শ্যামা লজ্জায় রাঙা হয়, শাড়িটা বুকে চেপে বসে থাকে। পরে সারাটা দিন ছটফট করে কাটাই। রাতের পরে কেমন উসখুস করে। 12টায় ফোন আসে। শ্যামা একটা হলুদ 3 পিস পরে আছে। সে দরজা খুলে দেখে অন্ধকার গায়ে মেখে তার বিবাহিত বর দাঁড়িয়ে আছে। শ্যামাকে দেখে ফিরোজ মিষ্টি হেসে বলল, আসসালামু আলাইকুম হলুদ পরি। ফিরোজ বিসমিল্লা বলে ভেতরে ঢুকে। শ্যামা দূর দূর বুকিয়ে আশেপাশে তাকিয়ে দরজা আটকে দেয়। আপনার একটুও ভয় লাগলো না যদি আব্বা বা ভাইয়া দেখতো?